হ্যালো এভরিওয়ান, আমরা আজকে হচ্ছে এসএসসি আইসিটিতে চ্যাপ্টার 6 যে চ্যাপ্টারটা আছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান, আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তার আগে আমরা একটু এই চিত্রটার দিকে একটু মনোযোগ দিতে চাই। এখানে দেখো একটা চিত্রতে অনেক কিছু লেখা আছে। সো যদি খেয়াল করে দেখো এখানে দেখবা জাভা লেখা আছে, এখানে রুবি, এটা হচ্ছে সি শার্প, সি হ্যাশ না সি শার্প, পিএইচপি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে অবজেক্টিভ সি, পাইথন, পার্ল, এএনএসআই সি হইতে পারে, বাট লেখাটা দেখে বুঝতে পারতেছি না, অনেক হিজিবিজি হয়ে গেছে বা অনেক ঘোলা হয়ে গেছে। এটা হচ্ছে ভিজুয়াল বেসিক, মোস্টলি সি ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট, গো। তো এদের সবাই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি, তার আগে একটা কথা বলি, আমি বিভিন্ন পেজে দেখবা মার্ক করে রাখছি সেন্টেন্সের নিচে, তুমি সেটা মার্ক করে নিও, তারপর সেটা ভালো করে আরেকবার রিডিং পড়ে আমি জাস্ট সামারিটা তোমাকে বুঝাই দিচ্ছি, তাহলে সময় বাঁচবে, তুমি তো পরে রিডিং পড়তেই পারবা, মার্ক করাই থাকবে। তো ধরো আমরা নর্মালি কথা বলি আমাদের ভাষায়, যেমন আমি তোমাকে সাপোজ কিছু একটা ইনস্ট্রাকশন দিলে বলতে পারি যে তোমার নাম মনে করো এক্স, আমি বললাম এক্স এদিকে আসো। এখন কম্পিউটারকে তো আর এটা বলতে পারি না, ঠিক আছে না? সো কম্পিউটার আসলে কি বুঝে, কম্পিউটার বাইনারি বুঝে। এখন বাইনারি আসলে কি, জিরো আর ওয়ান, এই দুইটা সংখ্যা। তো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে গেলে জিরো ওয়ান দিয়ে কিছু বলতে হবে, কিন্তু আমরা জিরো আর ওয়ান কম্পিউটারের মতো যদি বলতে চাই আমাদের অনেক কষ্ট হবে। তো এমন কিছু আসলে ল্যাঙ্গুয়েজ আছে যারা কিছু রুলস মেনে তাদেরকে যদি আমি লিখে দেই, তাহলে তারা হচ্ছে কম্পিউটারের ভাষায় জিরো ওয়ানে আমার কথাটাকে কনভার্ট করে দিতে পারবে। তো সেই যে ল্যাঙ্গুয়েজ ভাষা ভাষা যেটা, সেটাকে আমরা প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ওদের তেলে বেসিক কাজই হচ্ছে আমাদের কথাগুলো কম্পিউটারের ভাষায় কম্পিউটারের মতো করে জিরো ওয়ান দিয়ে লিখে দেওয়া। তো জিরো ওয়ান দিয়ে লিখাই আসলে মেশিন কোড। তো এটাই এরপরে দেখো বলছে যে মেশিন কোড আসলে জিরো আর ওয়ানের সমন্বয়ে তৈরি। বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়, যেটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে। এখন আমি কি বলবো আর সেটাকে মেশিন কোডে কে বানাই দিতে পারবে, একজন ট্রান্সলেটর, যে মাঝখানে মিডলম্যান হিসাবে কাজ করবে, সে আমার কথাটাকে ট্রান্সলেট করে কম্পিউটারকে মেশিন কোড বানাই দিতে পারবে। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু আগে আমি নাম বলছি, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, সি শার্প, অনেক কিছুই বলছি। তো ওইখান থেকে তো তুমি নাম দেখছোই। তো আমরা এইখানে মেশিন কোডের মধ্যে ট্রান্সলেটরের দুইটা ক্যাটাগরি পাই, ঠিক আছে? এবং দেখো মেশিন কোড জিরো ওয়ান দিয়ে লেখা বাইনারিতে। সো ট্রান্সলেটরের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রেটার আসলে একটা সিঙ্গেল ডিফারেন্স। কম্পাইলার বলে আমি মনে করো 100টা কাজ দিতে চাই কম্পিউটারকে। এখন কম্পাইলার ফার্স্টে দেখবে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন একদম সঠিক নিয়ম মেনে লেখা হয়েছে কিনা, যদি হয়ে থাকে সে সবগুলো একসাথে কম্পিউটারকে বলে দিবে। কিন্তু ইন্টারপ্রেটার সেই দিক থেকে ডিফারেন্ট, ওকে আমি 100টা কাজ বলছি, ও প্রথম কাজটা নিবে, দেখবে ঠিক আছে কিনা, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটা কম্পিউটারকে বুঝাবে। তারপরে কম্পিউটারকে দ্বিতীয় কাজটার দিকে আসবে বলার জন্য, দেখবে যে দ্বিতীয় লেখাটা ঠিক আছে কিনা, যদি থাকে এবার কম্পিউটারকে সেই ইনস্ট্রাকশনটা পাস করবে, তারপর তৃতীয়টা, এইভাবে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে করে সে লাস্ট পর্যন্ত যাবে। তো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের এটাই মেইন পার্থক্য, কম্পাইলার হচ্ছে সবটা নির্দেশকে একসাথে মেশিন কোডে কনভার্ট করে দেয় যদি আমার কোথাও ইরর না থাকে বা ভুল না হয়। আর এই যে কম্পাইল করে দিল এই জিনিসটা, মানে সবগুলাকে একসাথে মেশিন কোডে রূপান্তর করে দেওয়াকে আসলে বলে কম্পাইল করা, আর যে কাজটা করে দেয় তারই কম্পাইলার বলে। এবং কম্পাইলারের বিষয় হচ্ছে যদি কোথাও একটা সিঙ্গেল মিস্টেক থাকে, পুরাটা কোড কে আসে কিছু হিসাবে এক্সিকিউট করবে না, সে বলবে ইরর আছে ঠিক করে দাও। কিন্তু ইন্টারপ্রিটার মনে করো দুইটা লাইনে ঠিক আছে উত্তর করে ফেলছে, 3 নাম্বার লাইনে ভুল পাইছে, সে বলবে 3 নাম্বার লাইনে সমস্যা আছে, কিন্তু এর আগে দুইটা সে ঠিকই উত্তর দিয়ে দিবে। তো ইন্টারপ্রেটার হচ্ছে একটা একটা করে নির্দেশকে সে ফলো করে যায়। তো এই জন্য বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা কম্পাইলারে যদি যায় সে সরাসরি সবটাকে মেশিন কোড বানায় ফেলে। কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পাইলে একটা সিঙ্গেল সেন্টেন্সকে আগে মেশিন কোড বানায়, বানানোর পরে সে চিন্তা করে যে এরপরে কি আরও নির্দেশ আছে, হ্যাঁ যদি থাকে তাহলে পরের নির্দেশে যায়। কই পাবে সেটা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যাতে যেখানে 100টা লাইন লিখে দিছি সেইখানে। তো ওইখান থেকে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আবার নেক্সট ইনস্ট্রাকশনটাই ইন্টারপ্রেটার পাবে, সে মেশিন কোড বানাবে, আবার নেক্সট ইনস্ট্রাকশন খুঁজবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, এভাবে লুপ করে একটার পর একটা আসতে থাকবে। প্রচলিত প্রোগ্রামিংয়ের মধ্যে সি প্রোগ্রামিংটা আমাদের অনেক ফ্যামিলিয়ার, অনেক পরিচিত, এইচএসসিতে উঠে তোমরা অবশ্যই সি পড়বা। তো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের একটা রুলস হচ্ছে, যেমন আমরা বলছিলাম কিছু রীতিনীতি মেনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে আমরা যদি লিখে দিই তাহলে সে কম্পিউটারকে বুঝাইতে পারে। তো সি এর এরকম একটা রুলস হচ্ছে যে কোনো স্টেটমেন্ট বা একটা নির্দেশ শেষ হলে তারপর একটা সেমিকোলন চিহ্ন দিতে হয়, ম্যান্ডেটরি। পাইথনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু করতে হয় না, পাইথনকে এরকম সিনট্যাক্সে বলে দিতে হয় না সেমিকোলন দিয়ে যে এই লাইন এখানে শেষ। তো পাইথন চয়েস করার জন্য এসএসসি লেভেলে প্রথম কাজ হচ্ছে পাইথনটা শিক্ষানবিশ বান্ধব, মানে বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য খুব বেশি কিছু লাগবে না, তুমি একটু জাস্ট কম্পিউটার হাতের কাছে পাইলে আর অল্প একটু গাইডলাইন্স পাইলে শিখতে পারবা, কারণ এর সিনট্যাক্স খুবই ইজি। তো সিনট্যাক্সটা যে সহজ, সিনট্যাক্স মানে হচ্ছে লেখার ধরন, রীতিনীতি, তো এটা খুবই সহজ, খুব কমপ্লিকেশনস নাই, মানে অনেক আজে বাজে কমপ্লিকেটেড রুলস তোমার হয়তো ফলো করতে হবে না।
তো কোথায় কোথায় পাইথন প্রয়োগ করতে পারি সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। জাস্ট একটা ইজি বললেই তো চয়েস করছে এরকম না, এটার অ্যাপ্লিকেশনও থাকা লাগবে। তো পাইথনের অনেক অ্যাপ্লিকেশন আছে, তুমি তো নর্মাল কম্পিউটেশনে নাম্বারের হিসাবে তো ইউজ করতেই পারো, এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, তারপর হচ্ছে সিস্টেম অটোমেশন, এইসব ক্ষেত্র প্রোগ্রামিংয়ে আমরা পাইথনকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তো কিভাবে পাইথন ইনস্টল করবা দেখো এখানে আমি মার্ক করে রাখছি, তুমি চাইলে থনি সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিতে পারো, এখানে লেখা আছে, মার্কিং করে আছে, চিত্র দেওয়া আছে। সো তুমি একটা একটা করে দেখতে পারবে, এবং থনি ইনস্টল করার পরে অনেকটা হচ্ছে তোমার রান করলে এরকম ইউজার ইন্টারফেস আসবে, যেখানে এটা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করবে, এটা হচ্ছে ফাইল ওপেন করার জন্য, এখানে সেভের অপশন, আর এটা হচ্ছে রানের অপশন। তোমার এখানে হেলো পাই লেখা থাকবে না, আমি একটা রান করে দেখছি ঠিক আছে কিনা, তাই এরকম। আর আমারটা ডার্ক হচ্ছে সিনটেক্স করে নিছি আমি, মানে এডিটরের থিম, তুমি হচ্ছে হয়তো হোয়াইটে পাবা, এতটুকু ডিফারেন্স হবে। তো সবার প্রথম আমরা পাইথনে প্রিন্ট করব। তো কম্পিউটারে কোনো কিছু দেখাইতে চাইলে, মনে করো আমি এখানে দেখাইতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা লেখা দেখাইতে চাই, তো আমার সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট লিখতে হবে, এবং প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে একটা, এবং সেই ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করতে হবে। এই যে জিনিসটা লিখছি প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই পুরাটা জিনিসকে আসলে একটা পাইথনের ফাংশন হিসাবে ধরতে পারো। প্রিন্ট একটা ফাংশন, যার কাজ হচ্ছে আমি কি লিখতে বলছি আউটপুটে, মানে এখানে নিচে আমাকে কি দেখাবে সেটা এখানে বলতে হবে, এই গ্যাপের মধ্যে প্যারেন্থেসিসের মাঝখানে সে আমাকে বলে দিবে। তো লেখার জন্য রুলস হচ্ছে ফার্স্ট এখানে একটা সেমিকোলন, সরি, ফার্স্ট একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, তার ভিতরে যা খুশি লিখতে চাও। তো মনে করো যে হিয়ার ইজ এ টেক্সট, আমরা এরকম লিখলাম। সো ইজটা ছোট করে লিখছি ইচ্ছা করি, বাট বড় হাতে লিখে দিই, এরকম হবে। এবার এটাকে জাস্ট রান করলেই হবে। দেখো লেখা দেখাচ্ছে হিয়ার ইজ এ টেক্সট, এখানে একটা টেক্সট আছে, এবং চাইলে এখানে ফুল স্টপ দিতে পারো লাইনটা শেষ করার জন্য। এটাকেও যদি রান করে এখন ডট সহ দেখাচ্ছে। সেম মনে করে এটাকে আমি কপি করে নিলাম, যে এরকম আমি একবার লিখছি, লিখে তার নিচে আরো একবার লিখছি, তার নিচে আরো একবার লিখছি, তাহলে দেখো আমি তিনবার লাইন লিখছি। সো এখানে তিনবার দেখাচ্ছে হিয়ার ইজ এ টেক্সট। ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। এখন একটা মজাদার বিষয় চিন্তা করো। তো আমি মনে করো এখানে লিখতে চাই দিস ইজ লাইন 1 and this is line 2. ওকে ফাইন। সো দিস ইজ লাইন 1 and this is line 2। এবার দেখো আমি যদি এটাকে রান করি, দিস ইজ লাইন 1 and this is line 2, and এই জায়গায় আমি চাচ্ছিলাম 1 এর পর হইতে, কিন্তু কি হইলো বিষয়টা, প্রিন্ট আসলে কি করে, আমি যাই দিছি সেটাকে একটা স্ট্রিং বা একটা ধরো হচ্ছে এবিসিডি টেক্সটের মতো চিন্তা করে সে এই লাইনটা লিখে কার্সরটাকে নিচের লাইনে লিখে মানে পাঠায় দেয়। তো হিয়ার ইজ এ টেক্সট যখনই লিখছে কম্পিউটারের এখানে কার্সর তারপরে লাইনে আসা এই লাইনে চলে আসছে, তারপরে নেক্সট ইনস্ট্রাকশনে পাইছে প্রিন্ট, সে আবার এই লাইনটা লিখে 1 লিখে এখানে চলে আসছে এন্ডের এখানে। তো এখন সমস্যা হচ্ছে আমি তো চাই যে এই দিস ইজ লাইন 1 অ্যান্ড দিস ইজ লাইন 2 পুরাটা মিলে একটা সেন্টেন্স হোক। তো এটা করার জন্য আমি যদি কম্পিউটারকে বলে দিই প্রিন্টের পরে থামতে হবে না, এইখানে কার্সর রাখবা, নিচের লাইনে যাবা না, তাহলে এখানে এন্ড লিখে ইকুয়াল চিহ্ন দিয়ে এরকম ফার্স্ট একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যদি একটা স্পেস অ্যাড করে দিই, মানে হচ্ছে দুইটা মধ্যে এন্ড, মানে ওয়ান আর এন্ডের মাঝখানে একটা স্পেস রাখার জন্য, এবার যদি রান করি দেখো কি হয়, এই যে দেখো ওয়ানের পর একটা সিঙ্গেল স্পেস, তারপরে এন্ড দিস ইজ লাইন 2। সো এই কাজটা করলে অনেক সময় আমরা একই লাইনে আউটপুট দেখাইতে পারি। হ্যাঁ, এখন এই লাইনটা যখন লেখা শেষ, এখানে তো বলি নাই এন্ড করে এখানে ওয়েট করতে, তো ও আবার অলরেডি কার্সরকে এইখান থেকে এর নিচে এইখানে যদি লাইন থাকতো সেখানে পাঠাই দিছে। আশা করি এটার বিষয়ে বুঝছো যে প্রিন্ট আসলে কি করে। বেসিক্যালি হচ্ছে তুমি যা দেখাইতে চাও, যা লিখতে চাও আউটপুটে সেটাই দিতে পারে, আর কিচ্ছু না। তো এটাই হচ্ছে কাহিনী, সিঙ্গেল কোটেশনে লিখতে হয়। আচ্ছা, তুমি যাই লিখবা দেখাবে। তো ভেরিয়েবল, এরপরে নেক্সট। তো ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবলের মানে হচ্ছে ভ্যারি করা, ম্যাথমেটিক্সের মতো। মনে করো বিভিন্ন জিনিস এক্স এর মান এক এক রকম এক এক জায়গায় বসানো যায়, তাহলে এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল একই রকম কাজ করে। তবে পাইথনের ক্ষেত্রে আর অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা জিনিস আছে, অনেক প্রোগ্রামিং আছে যেগুলাতে টেকনিক্যালি বলে দিতে হয় যে এই ভেরিয়েবলটা এইরকম ক্যাটাগরির। মনে করো তুমি তো অনেক রকম নাম্বার পড়ছো, ইন্টিজার, তারপরে পড়ছো হচ্ছে রিয়েল নাম্বার, তারপরে পড়ছো কমপ্লেক্স নাম্বার, তারপরে হয়তো ভেক্টর পড়ছো, তারপরে আর অনেক কিছু পড়ছো। স্ট্রিংস তো তুমি পড়ো নাই যদিও, হোয়াট এভার, আমরা পরে যাচ্ছি একটু পরে। তো এরকম কম্পিউটারকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে দিতে হয় যে আমি যে ভেরিয়েবলটা বলছি ও এরকম কোয়ালিটি ডাটা ওর মধ্যে নিবে। কিন্তু পাইথন সেই দিক থেকে অনেক ডিফারেন্ট, পাইথনকে এসব কিছু বলতে হয় না, ও নিজেই বুঝতে পারে ওরে কীরকম হিসাবে রাখলে ও ইউজ করতে পারবে।
এই জন্য পাইথনে কোনো ডাটা টাইপ ঘোষণা করতে হয় না, ইভেন করলেও সেটা পরে তুমি কোনো সময় চাইলেই বদলায় ফেলতে পারবা। এবার এদিকে অনেক ফ্লেক্সিবল, বাকিদের ক্ষেত্রে এটা করা খুবই ডিফিকাল্ট হয়। তো ভেরিয়েবলের নামকরণ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো ভেরিয়েবলের নামকরণ এখানে 5 রুলস আছে, 5টা রুলস আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথম কথা হচ্ছে ভেরিয়েবলের নাম কখনো একাধিক শব্দ হতে পারবে না, অবশ্যই একটা সিঙ্গেল শব্দ হতে হবে। একাধিক শব্দ বলতে আমি বুঝাচ্ছি, মনে করো কারো একজনের নাম নিচ্ছি, সাপোজ আমার নামই নিচ্ছি, সাপোজ আমার নাম হচ্ছে নিলয় পাল। এখন আমি এটা ভেরিয়েবল আকারে সেট করতে চাচ্ছি, এই সফটওয়্যারটা আসলাম, সো আমরা একটা ভেরিয়েবল নেই, সো ভেরিয়েবলে লিখতে চাচ্ছি যে নিলয় পা, সাপোজ এটা ভেরিয়েবলের নাম রাখলাম, ঝামেলা হয়েছে এখানে একটা গ্যাপ পড়ে গেছে, তাহলে পাইথন বলবে ভাই এটা অ্যাকসেপ্টেবল না, এখানে গ্যাপ আছে, এটা একটা শব্দ হইল না। এখন এই শব্দটাকে আমি গ্যাপটা যদি না রাখতে পারি তাইলেই হবে, তাইলে এরকম যদি করে দেই, স্পেসটা কেটে দেই, হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে স্পেসটা কাটলাম না, আমি যাতে পড়তে পারি সেই জন্য একটা আন্ডারস্কোর এই চিহ্নটা বসাই দিলাম, এইবারও সে এটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল হিসাবে রিকগনাইজ করতে পারবে। তো এটা হচ্ছে প্রথম রুলস, ভেরিয়েবলের নাম একটা শব্দ হইতে হবে, স্পেস দিতে পারবো না, স্পেস থাকলে হয় সেটা বাদ দিতে হবে, অথবা তার জায়গায় একটাই জিনিস আন্ডারস্কোর অ্যাড করে দিতে পারো আপাতত। এরপরে দ্বিতীয় কোশ্চেন, ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর, তার মানে প্রথম অক্ষরে আন্ডারস্কোরও কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? প্রথম অক্ষরে আন্ডারস্কোর অ্যাকসেপ্টেবল, কিন্তু প্রথম অক্ষরের মধ্যে সংখ্যা 0 থেকে 9 অথবা অন্যান্য প্রতীক যেমন স্টার, প্লাস, মাইনাস, তারপরে দেখো এই যে এই অ্যাট দ্য রেট, এইসব হ্যান ত্যান এইসব দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখতে হবে। এবং ভেরিয়েবলের নামের মধ্যে ইউজুয়ালি যে কোনো জায়গার মধ্যে অ্যাট দ্য রেট, ডলার, পার্সেন্টেজ, ক্যারেট এইসব চিহ্ন প্রয়োগ করা যাবে না। এটা আসলে এই পাইথনের বিশেষ কোনো মানে মিনিংফুল হয়তো কোনো ইনস্ট্রাকশন ক্যারি করতে পারে। সাপোজ এটা হচ্ছে মডিউল অপারেটর, এটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর। মনে করো 2 স্কোয়ার লিখবা, তাহলে 2 লিখেই চিহ্ন লেখা একটা 2 লিখে দাও, তাইলে সে 2 স্কোয়ার করে 4 অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? এখন পাইথন আবার কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে, মনে করো আমি তো এখানে লিখছি নিলয় পাল, এখন হঠাৎ করে আমি যখন নিলয় পাল লিখছি ছোট হাতের এন লিখছি, খেয়াল হয়েছে, তো একটু পরে আমি আবার প্রোগ্রামকে বলছি না 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 এইভাবে নামটা হবে না, নামটা এইভাবে নাও, তো বলবে আমি আসলে এটার আর এখন কিছু জানি না, কারণ এইখানে এন ছোট হাতের এইখানে এন বড় হাতে, তাহলে এরা দুইজন দুইটা মানুষ, আমি এদের সম্পর্কে কিছু বলতে পারলাম না। সো এই জন্য এই জিনিসটাকে বলে কেস সেনসিটিভ, যেখানে হচ্ছে বড় হাতের অ্যালফাবেট আর ছোট হাতের অ্যালফাবেটের জন্য সবকিছুর জন্য আলাদা আলাদা হিসাবে ও রিকগনাইজ করবে। তো এই এক্সাম্পলটা এটা বুঝাইছে যে মাই ভেরিয়েবল আর মাই ভেরিয়েবল, এখানে জাস্ট ক্যাপিটাল এম, এখানে স্মল এম, দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে কম্পিউটার চিনবে। আর কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে অলরেডি কিছু শব্দ যেটা সিনট্যাক্স লেখার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগে, তো এটা হচ্ছে ওদের রিজার্ভ, এটা আসলে ইউজ করা ঠিক না, এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব না। যেমন পাইথন 3.10 এই ভার্সনে প্রায় 35টার মতো কিওয়ার্ড আছে, যেমন ফলস, ট্রু, এখানে ফলস ক্যাপিটাল, ট্রু ক্যাপিটাল, নানের এন বড় হাতের ইম্পর্টেন্ট, কারণ পাইথন কেস সেনসিটিভ, সো এন ও এনই ছোট হাতে লিখলে নান লিখলে হবে না, ঠিক আছে? নান এখানে বড় হাতের এন দিয়ে স্টার্ট করতে হবে। ট্রু ফলস তো বুঝতেই পারছো। এছাড়া আর কি কি আছে, এন্ড, এজ, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ, এলস, এক্সেপ্ট, ওয়াইল, রিটার্ন, ফর, গ্লোবাল, প্রিন্ট, এলিফ, কেস, ইন্ট, ফ্লোট, এসটিআর, বুল, ইভেন তুমি চাইলে এখানে ইনও লিখতে পারো, ইন, রেঞ্জ, এই শব্দগুলো আসলে ওর একটা না একটা ফাংশন মিন করে। তো আমি এখানে এই সরি ওই চলে গেল রে, এই যে এখানে, সো এইগুলা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, ঠিক আছে? এগুলা তোমার ভেরিয়েবলের নাম হইতে পারে না, নাম দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। এখন ভেরিয়েবল অ্যাসাইনও তো করতে হবে। তারপর আরেকটু আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে প্রথম তিনটা এক্সাম্পলে দেখো মাই ভেরিয়েবল মধ্যে একটা স্পেস দেখা যাচ্ছে, দেওয়া যাবে না, হয় স্পেসটা কাইটা দাও অথবা এখানে আন্ডারস্কোর দাও, ন্যাশনাল আইডি স্পেস দিও না অথবা আন্ডারস্কোর দাও। দিস ভেরিয়েবল ইজ কুল, কোনো প্রবলেম নাই, প্রথম অ্যালফাবেট ঠিক আছে কিন্তু মধ্যে গ্যাপ আছে, দিতে পারবো না। এইবার দেখো এখানে আসলে লেখার উচিত ছিল জায়ান বা জিয়ান, যেটাই বলতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রশ্নবোধক সরি আশ্চর্যবোধক একটা চিহ্ন দিয়ে ফেলছে। তো পাইথনের ক্ষেত্রে আমরা জানি এ বি সি ডি এইসব লিখতে পারবো, এছাড়া কি লিখতে পারবো না, সরি, এছাড়া 0 থেকে 9 নিতে পারবো, এবং প্রতীক চিহ্নর মধ্য থেকে আমাদের মধ্যে মোস্ট প্রবাবলি এখানে আর কোনো কিছুই অ্যাকসেপ্টেবল নাই। সো আমাদের হাতে আর কি বাকি আছে, আমাদের হাতে বাকি আছে হচ্ছে জাস্ট এই কয়টাই, 26টা আর এখানে 10টা। তো এইখানে মজার বিষয় হচ্ছে এগুলো কোনোটাই অ্যাকসেপ্টেবল না বলেও দিছে, এবং এই চিহ্নটা তো এখানে বলে দেয় নাই, কিন্তু তুমি বুঝতে হবে যে এটা 0 থেকে 9 এর মধ্যে পড়ে নাই, এ থেকে জেড এর মধ্যে পড়ে নাই, সো এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, এটা বাদ দিলে তো হইতো, এখন এটা বাদ দিয়ে তুমি অন্য কোনো কিছু বসাই দাও, এখানে একটা সংখ্যা বসাও, অথবা তুমি স্পেস দিয়ে দাও, যেটা খুশি একটা, সরি আন্ডারস্কোর দিয়ে দাও, স্পেস দিলে তো দুইটা ওয়ার্ড হয়ে যাবে, তখন বাদ পড়ে যাবে। এইবার এই তিনটা ভেরিয়েবলের প্রথম সমস্যা হচ্ছে প্রথমে অবশ্যই অ্যালফাবেট থাকা লাগতো,
রুলস ছিল না যে প্রথম অক্ষর অবশ্যই A to Z অথবা আন্ডারস্কোর হইতে হবে, প্রথম অক্ষরের সংখ্যাও অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, যেমন স্টার মাইনাস এগুলো যদি এমনো মাইনাস এমনো অ্যাকসেপ্টেবল না, এটা হয়তো ভুলে লিখছে এখানে, আমার জানা মতো মাইনাস অ্যাকসেপ্টেবল না, সো তুমি ট্রাই করে দেখতে পারো। প্রথম অক্ষরে সংখ্যা দিছে তাই হবে না, প্রথম অক্ষরে একটা চিহ্ন দিছে সেটাও আবার এরকম একটা চিহ্ন ডলার চিহ্ন যেটা পাইথনে অ্যাকসেপ্টেবলই না, সো এটাও বাদ দিতে হবে। এখানে @ চিহ্ন ইউজ করছে, অ্যাড চিহ্ন, এটাও বাদ। এইখানে এটাতে ভেরিয়েবলের নাম ভুল হয়েছে কারণ এখানে প্রিন্ট লেখছে, প্রিন্ট একটা রিজার্ভ কিওয়ার্ড, দেখো এখানে কোথাও কিন্তু আবার প্রিন্ট লিখে দেয় নাই, খেয়াল করে দেখছো? সো এখানে প্রিন্ট একটা ফাংশন, পাইথনের রিজার্ভ কিওয়ার্ড, তো এখানে তুমি প্রিন্ট ইউজ করতে পারতা না, প্রিন্টের পরিবর্তে এর আগে পরে কিছু লাগাই দিলে সেটাকে ইউজ করতে পারবা। তো ভেরিয়েবলের জন্য ভ্যালুকে অ্যাসাইন করতে একটা সিঙ্গেল ইকুয়াল দিব, এবং কম্প্যারিজনের জন্য যখন তুলনা করব তখন দুইটা ইকুয়াল দিতে হবে। তো আমি এই জিনিসটা আসলে কি বুঝাইতে চাইছি একটু পরে বুঝবো, আপাতত আমরা একটা জিনিস কাজ করি। মনে করো আমি তোমাদের জন্য একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এজ, সরি ই কেটে গেছে দেখি নাই, এজ, মনে করো তোমাদের এজ নিলাম সাপোজ 16। এখন আমি যদি জাস্ট লিখি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে লিখতে হবে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম লিখি সময় আমরা কখনো এই সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হবে না, জাস্ট এজ লিখলেই চলবে। এবার দেখো এটাকে রান করি। সো কম্পিউটার আগে এজ নামক একটা ভেরিয়েবল ওর মধ্যে ডিফাইন করে নিছে যার মধ্যে 16 সংখ্যাটা রাখছে। তারপর যখন বলছি প্রিন্ট করো এজকে, সে 16 আমাকে প্রিন্ট করে দিচ্ছে। এখন মনে করো তুমি 16 না দিয়ে এখানে সাপোজ তুমি 17 দিছো, তো 17 যদি দিয়ে থাকো, এবার যদি এটাকে রান করো তাহলে প্রোগ্রাম বলবে এখন এজ হচ্ছে 17। এখন তুমি মনে করো এটা করছো, করার পরে তোমার হঠাৎ করে মনে হইলো এজ ইকুয়ালস টু এতক্ষণ পর্যন্ত যাই এজ ছিল তার থেকে আসলে ওই লোকের বয়স এক কম, তাহলে তুমি বলবা যে এখন আমি বলতেছি এজ -1 করে সেটা এজের মধ্যে স্টোর করো, তো কম্পিউটার বলবে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এজ এটা একটা ভেরিয়েবল, এটাতে কি অ্যাসাইন করবো এজ -1, তাহলে আগে দেখবে অলরেডি আমার কাছে এজ কত আছে 17, তো বলবে 17 থেকে এক বাদ দিয়ে দিলাম কত হইলো 16, তাইলে কম্পিউটার বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই এজ ভেরিয়েবল এখন জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু ক্যারি করতে পারবে একসাথে, তো সেটা হচ্ছে এখন 17 - 1 16। তো আমরা মানে আমরা যে কথাটা বললাম একটু দেখি ঠিক আছে কিনা, যদি আমরা আবার এজ প্রিন্ট করি তাহলে 16 দেখাইলেই হবে। সো দেখো প্রথমবার 17, পরের বার 16 দেখাইছে, তার মানে এই লাইন পর্যন্ত এই 17ই ছিল, কিন্তু এইখানে এসে তার থেকে আরো এক কমায় সেটাকে এজে রেখা দিছে। এখন ম্যাথমেটিক্সের ভাষায় এটা দেখলে তোমার খুব হাসি পাবে, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, এটা কেমনে হইতে পারে, বাট কম্পিউটার এভাবে চিন্তা করে না। কম্পিউটার বলে লেফট সাইডে যা আছে সেই জায়গাটার মধ্যে আমি রাইট সাইডে কি লিখছি সেটা স্টোর করব। বুঝতে পারছি? তার মানে লেফটের উপরে রাইটের কোয়ান্টিটি অ্যাসাইন হচ্ছে, তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা বুঝাই। ওকে ফাইন, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম, এরকম 2-4টা যদি আমরা ভ্যালু নিতে পারি ভেরিয়েবলের, যেমন ভ্যালু নাও ভ্যালু নাও ভ্যালু নাও, এক একবার ভ্যালু এক একটা নিলাম, নিয়ে প্রত্যেকবার প্রিন্ট করলাম, কম্পিউটার এক একবার এক একটা দিবে। তো এটা তুমি বুঝতেই পারছো, এটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। ডাটা টাইপ কি? সো কম্পিউটারের মধ্যে আমরা আসলে বাইনারিতে সেভ করি, এবং বাইনারিতে বিভিন্ন রকমের ডাটা, বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন হইতে পারে বিট দিয়ে। তো পাইথনে কিছু স্পেসিফিক ডাটা টাইপ সম্পর্কে যদি বলে তোমার বইয়ে, ইন্টিজার মানে ইন্ট, তারপর হচ্ছে রিয়েল নাম্বার বা ডেসিমাল পয়েন্ট যেগুলো ফ্লোটিং পয়েন্ট হিসাবে, তারপর হচ্ছে টেক্সট বা অক্ষর জাতীয় হলে সেটাকে স্ট্রিং এসটিআর, এবং তারপর হচ্ছে রিয়েল বুলিয়ান, বুলিয়ান মানে হচ্ছে ট্রু অর ফলস, মানে তুমি আইদার ট্রু অর ফলস এরকম অ্যান্সার দিবা, জাস্ট একটা সিঙ্গেল অ্যান্সার, সেটা হচ্ছে বুলিয়ান হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে। তো দেখো ইন্ট, যেমন ইন্টের মধ্যে একটা রাখছে এমপ্লয়ি আইডি নাম্বার ইকুয়ালস টু 5, ইএমপি মানে এমপ্লয়ি আইডি নাম্বার, বুঝতেই পারছো 5 নাম্বার এমপ্লয়ি। ফ্লোট, ফ্লোট হচ্ছে এজ, এজ হচ্ছে 45.50, তার মানে একটা লোকের বয়স তো শুধু 45 হবে এমন না, 45-এর পরে আরো কিছু একটা মান্থ হইতে পারে, সো সেটাকে কনভার্ট করে একটা ডেসিমেল আনতেই পারি। তো 45.50 আসলে বোঝাচ্ছে 45 ইয়ার্স 6 মান্থস, কারণ 6 মাসে হাফ ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো স্ট্রিং হচ্ছে, স্ট্রিং কেমনে লিখতে পারি, সিঙ্গেল কোটেশন, প্রিন্টের মধ্যে বলছিলাম সবই স্ট্রিং হয়, তাহলে জানো সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই লিখবা সেটাই স্ট্রিং। তো ফার্স্টে একটা নামে সাইন করবা, তারপর ইকুয়াল দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিবা। আর যদি বুলিয়ান হয় কিছু একটা নামে সাইন করে ইকুয়ালস টু ট্রু অর ফলস লিখতে হবে। এছাড়া আরও অনেক রকম ডাটা আছে, যেমন ধরো লিস্ট, ডিকশনারি, আরও অনেকগুলো আছে, আমার মাথা নষ্ট করে লাভ নাই, তোমারও নাই, সেগুলো বাদ। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে টাইপ কাস্টিং। অ্যাকচুয়ালি টাইপ কাস্টিং শব্দটা শুনে মনে হইতেছে যে তুমি আসলে বলতেছো যে ওর টাইপটা কি, সেটা জিজ্ঞাসা করতেছো, তো এই জন্য একটা ফাংশনই আছে যার নাম হচ্ছে টাইপ। তো আমরা আসলে একটা কাজ করি, সবার ফার্স্টে হচ্ছে আমরা লিখি যে প্রিন্ট টাইপ টেস্ট ভেরিয়েবল, যদি এখান থেকে কপি করে নিতে পারবো কিনা দেখা লাগবে, তাইলে সুবিধা হইতো না, আনফরচুনেটলি পাচ্ছি না, সিঙ্গেল অপশন থাকার একটা কথা।
না, লিখতেই হবে, এটাতে এই এডিটরে কপি করতে পারবো না। সো আমি যদি এখানে জাস্ট লিখে দিই টাইপ, ফার্স্ট একটু বুঝো, টাইপ হচ্ছে একটা আর্গুমেন্ট, একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারো এরকম। টাইপ হচ্ছে শুধু এতটুকু, টাইপ লিখে ভেরিয়েবলের নাম লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, যেমনটা অনেকটা প্রিন্টে লিখছো। এখন আমি তো টাইপটা কি সেটা জানতে হবে, জানার পরে সেটা কম্পাইলারে আমি বলবো বা ইন্টারপ্রেটারে বলবো আমারও বলো, তাহলে সেটা দেখানোর জন্য প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করা লাগবে, তাই আমি প্রিন্টের ভিতরে টাইপ এজ লিখছি। তো এজ 17 পাইছে, দেখো সে আমাকে বলতেছে এটা না, এটা একটা ইন্টিজার ক্লাস, ক্লাস আইএনটি ইন্টিজার। এখন মনে করো আমি এজকে 17.5 লিখছি সাপোজ, এবার দেখবা সে ফ্লোট বলে ফেলবে, কারণ সে বুঝে ফেলছে আমি যেহেতু দশমিক দিছি, তার মানে আমি অবশ্যই ফ্লোটিং ডাটা বুঝাইছি। এরপরে চিন্তা করো, আমি এইখানে একটা কোটেশন আর এই, সরি হ্যাঁ সিঙ্গেল কোট, এখানে একটা সিঙ্গেল কোট দিয়ে দিলাম, তাহলে এবার যদি রান করি সে দেখবা স্ট্রিং বলে দিবে এসটিআর, সে বুঝতে পারছে যে আমি একটা স্ট্রিং টাইপের ডাটা দিছি। এবং সবার লাস্টে ট্রু লিখে যদি রান করি, তাহলে দেখো সে বলতেছে এটা একটা বুলিয়ান ক্লাস ডাটা, তার মানে তা হচ্ছে একটা আইদার ট্রু অর ফলস এমন একটা ডাটা সেট। তো তুমি চাইলে এরকম করে জানতে পারো কোনো একটা ভেরিয়েবল মনে করো ভুলে গেছো কি, তখন এইভাবে চেক করে দেখতে পারো এটা ইন্টিজার না ফ্লোটিং পয়েন্ট না স্ট্রিং না বুলিয়ান কি আছে। এছাড়া আরেকটা উপায় হচ্ছে এই ফাংশনগুলা তুমি এর উপরে কাস্ট করতে পারো, যেমন ইন্ট একটা ফাংশন, ফ্লোট একটা ফাংশন, এসটিআর একটা ফাংশন। তো এই জিনিসটা এখানে অলরেডি লিখে দিছে, তো আমার জন্য ভালো হয়েছে, আমার আর কষ্ট করা লাগবে না, লিখতে হবে না। মনে করো একটা ভেরিয়েবল লিখছি এক্স, লিখে লিখছি ইন্ট ওয়ান, তাহলে অলরেডি কম্পাইলারে বলে ফেলছি এক্স এর মধ্যে একটা জিনিস অ্যাসাইন করো, কি অ্যাসাইন করবা, ইন্ট ওয়ান, তার মানে ওয়ানটারে ইন্টিজার করে, আচ্ছা ওয়ান তো অলরেডি ইন্টিজার, তো টেকনিক্যালি ও বুঝছে এক্স এর ভ্যালু ওয়ান। কিন্তু এখন ইন্ট লিখে আমি 2.8 লিখে ফেলছি, এবার কম্পিউটার বলবে ওয়েট, তুমি বলছো ইন্টিজার সেভ করতে, কিন্তু আমাকে তো একটা ফ্লোটিং পয়েন্ট দিছো 2.8, তো বলবো আমি ডেসিমেলের পরে যা কিছু আছে সব কিছু ভুলে গেছি, তাইলে শুধু ডেসিমেলের আগে কত আছে 2, তাইলে বলবে ওয়াই এর ভ্যালু হচ্ছে শুধু 2। সেম ভাবে কোটেশন কোটেশন দিয়ে 3 দিছি, বেসিক্যালি ইন্টিজারের ভিতরে আমি একটা স্ট্রিং দিয়ে ফেলছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল কোট দিয়ে বলছিলাম কোটেশন দিয়ে স্ট্রিং লিখি, এখানে তো ডাবল কোট। অ্যাকচুয়ালি পাইথনে সিঙ্গেল কোট ডাবল কোট দুইটাই ভ্যালিড, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোট ইউজ করি, বাট ডাবল কোটও লেখা যায়, ঠিক আছে। তো এখন আমি একটা স্ট্রিং হিসাবে 3 কে দিচ্ছি, তো কম্পিউটার বলবে এটা তো স্ট্রিং, কিন্তু স্ট্রিং এর ভিতরে যে জিনিসটা আছে 3, এটা একটা সংখ্যা, তাহলে সংখ্যাটার ইন্টিজার করে দিতে হবে। তো এখন জেড এর মধ্যে ইন্ট করার কারণে অটোমেটিক এটা 3 হিসাবে সেভ হয়ে যাবে। যদি সেম কোয়েশ্চেনটা ফ্লোট ওয়ান লিখতে, কম্পিউটার বলবো আরে তুমি তো একটা ইন্টিজার দিছো, তাহলে আমি একটা ডেসিমেল দিয়ে 0 অ্যাড করে দিই, তো 1.0 আকারে অ্যাক্সেস স্টোর করবে। ফ্লোট 2.8 ওর কোনো সমস্যা নেই, অ্যাজ ইট ইজ সেভ করবে। ফ্লোট 3 তাহলে সেম, 3 রে আগে ফ্লোটিং পয়েন্ট বানাবে, তো 3 এর এই কোটেশনগুলো ফার্স্টে কাইটা দিবে, দেখবে শুধু 3, তারপর দশমিক বানাইতে হবে কারণ ফ্লোট 3.0 হবে। আর 4.2 হলে তো কোনো সমস্যাই নেই, অ্যাজ ইট ইজ ফ্লোট আছে। যদি স্ট্রিং ডাটা টাইপের মধ্যে সেভ করি, তাহলে ডাবল কোটেশন এস ওয়ান, ওর কোনো প্যারাই নেই, ও পাইছেও স্ট্রিং দিছেও স্ট্রিং, কোনো সমস্যা নেই, এক্স ইকুয়ালস টু এস ওয়ান সিঙ্গেল কোটেশনও সেভ করে রাখবে। এবার ওয়াই ইকুয়ালস টু এসটিআর টু, যখনই আমি লিখছি স্ট্রিং হিসাবে 2 কে সেভ করো, তো কম্পিউটারের ভিতরে ওয়াই এর ভ্যালু হচ্ছে ফার্স্ট কোটেশনের মধ্যে 2 আকারে সেভ হয়ে যাবে। এবং যদি স্ট্রিং এর মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট দিই, ও বলবে যা লিখছো সব কিছু ঠিক আছে, আমি আগের পরে দুইটা কোটেশন বসাই দিই, তাহলে সে কোটেশন 3.0 হিসাবে জেড এর মধ্যে সেভ করে রাখবে, ঠিক আছে। এখন তাহলে একটা কোশ্চেন তোমার মনে আসতে পারে, আমি যদি প্রত্যেকটা ভেরিয়েবল এরকম করে দিই, সাপোজ এই যে এই জিনিসটা, যেমন আমি তো চাইলে এখানে এজ যে একটা ভেরিয়েবল আমি ইউজ করছি, মনে করো আমি চাইলে লিখতে পারতাম না যে আমি একজনের সাথে ইন্টারেক্টিভ একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি, প্রিন্ট হ্যালো হাউ ওল্ড আর, সরি, এখন সব থেকে ভালো তো, আচ্ছা এই চলে গেছে না, এটা আসলে একটু কিবোর্ডের প্রবলেম হচ্ছে আমার। তো হ্যালো হাউ ওল্ড আর ইউ, এখানে এজটাও ছোট হাতে লেখা উচিত ছিল, হাউ ওল্ড আর ইউ। এখন আমি এজ এখন চাইলে বলতে পারি না এজটা বলো কিছু একটা, ঠিক না। এখন সমস্যা হচ্ছে আমি যদি এইখানে এজ বলতে চাই, আমি বলতে চাই যে ও আমাকে দিবে, তাহলে তো এখানে আমার আগে থেকে আমি জানবো না এজ কত, তাহলে এটার জন্য একটা উপায় থাকা উচিত যে আমি এখানে আমার এজ দিলে সে এজটা বলতে পারবে, দেন হচ্ছে এজটা আমাকে বলে দিবে আমি ওরে কত এজ দিছি। তো সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি এজ প্রিন্ট করলেই চলতো। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি ইনপুট, ইনপুট লিখে এরকম প্রিন্টের মতো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়েট করি, দেখো কি হয়। সো এইবার দেখো আগে এতক্ষণ নিচে এই যে এরকম আরেকটা গ্রিন ট্রিপল এরো চলে আসতো, এবার আর আসতেছে না, বলতেছে হ্যালো হাউ ওল্ড আর ইউ।
তো এবার আমি একটা সংখ্যা লিখি, মনে করো লিখলাম যে সাপোজ তোমার এজ হিসাবে আমি ধরো 16 লিখলাম, লিখে এন্টারে প্রেস করলাম। যখনই প্রেস করছি সাথে সাথে প্রিন্ট এজের লাইনে চলে আসছে, সে 16 পায়ে ফেলছে, সে বলছে আচ্ছা 16 দিছে বয়স হিসাবে। আবার আসো আরেকবার, এই যে দেখো এই তিনটা চিহ্নের কথা বলছিলাম যে এক্সিকিউশন শেষ হইলে এটা চলে আসবে। আবার রান করি, সাপোজ বলতেছে হ্যালো হাউ ওল্ড আর ইউ। এবার তুমি মনে করো বলতে চাইছো যে বয়স সাপোজ 17, সো তুমি 17 লিখে ইকুয়ালে প্রেস করো, তাহলে দেখো 17 অ্যান্সারে চলে আসলো। তো এটা হচ্ছে ইনপুট নিতে হেল্প করে, মানে কম্পিউটারকে একটা ভ্যালু দিতে তোমাকে এইভাবে ইনপুট ফাংশনটাকে ইউজ করা লাগবে। আচ্ছা, সেম ভাবে এটারও চাইলে তুমি টাইপ দেখতে পারো, বাট আমার জানার কোনো ইচ্ছা নেই। এবং তুমি ইনপুট নেওয়ার সময় না চাইলে ভেরিয়েবলের নামের সামনে বিভিন্ন ফাংশন বলে দিতে পারো, ইন্ট, ফ্লোট, তাইলে তোমার অ্যাটলিস্ট ডাটা যেটাই দেখছে ফ্লোট বা ইন্ট আকারে স্টোর হবে। ঠিক আছে, এখানে এরকম একটা এক্সাম্পল দিছে, ইনপুটের ভিতরে কোটেশনও দেওয়া যায়, মানে কথা সহ নিতে পারে। মনে করো এই যে জিনিসটা বলছি হ্যালো হাউ ওল্ড আর ইউ, এই কথাটাই মনে করো আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ না করে আমি জাস্ট ইনপুটের মধ্যে যদি লিখে দিতাম, দেখো এবার যদি রান দেই তাইলেও সেমই হবে। দেখো হ্যালো হাউ ওল্ড আর ইউ, এবার কার্সর এখানে ওয়েট করতেছে কারণ ইনপুট এখন এক্সিকিউট হচ্ছে। তাহলে ইনপুট স্টেটমেন্টের ভিতরে কম্পিউটার আটকা আছে, এই যে এখানে বসে আছে বলতেছে ভ্যালু, আমি ভ্যালু নিতে চাই। তো হাউ ওল্ড আর ইউ মনে করো তুমি 17 বলছো, বলি এটা দিলা, দিলে দেখো প্রিন্ট এজ 17 প্রিন্ট করে ফেলছে। তো এগুলো এরপরে পড়ো প্রিন্টের মধ্যে লিখলে কি হবে, এখানে যেমন বলছে ইনপুট নিব এবং সেটা ইন্টিজার হিসাবেই সেভ করব, আমি যদি ফ্লোটিং পয়েন্ট দেই সেটা বাদ দিয়ে দিবে। তো সাপোজ লিখে ফেলি এখানে আইএনটি, তারপরে একটা ব্র্যাকেট, এবং ওইটাকে এন্ডিং করার জন্য ব্র্যাকেট সমান পরিমাণ দিতে হবে। এখন মনে করো প্রোগ্রাম রান করলাম, বলতেছে হাউ ওল্ড আর ইউ, তুমি বলতেছো আমার এজ হচ্ছে 16.5, 16.5 ইকুয়াল দিলা। এবার দেখো ইরর হয়ে গেছে, তার মানে ঝামেলা হয়ে গেছে কিছু না কিছু একটা। কেন? কারণ সে আসলে ইন্টিজার চাইছিল, কিন্তু তুমি তার ইন্টিজার দেও নাই, তুমি তারে কি দিছো, ডেসিমাল পয়েন্ট। তো অনেক সময় প্রোগ্রাম আসলে আমাদের খুব স্ট্রিক্ট হইতে হয় যে আমি এখানে ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, আমি এখানে ফ্লোটিং নিয়ে কাজ করতে চাই। সো ওই সব ক্ষেত্রে এরকম টাইপটা যদি আগে থেকে তুমি কাস্ট করে দাও, তাহলে ইনপুট নেওয়ার সময় ইরর প্রডিউস হবে এবং তুমি বুঝবা আচ্ছা আমি যা চাইছি তা পাই নাই। ঠিক আছে, এবার আসো আমরা এরপরে যাই। বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, অ্যারিথমেটিক অপারেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে মডিউলো। মডিউলো আসলে আর কিচ্ছু না, ভাগশেষ বলে। তো ধরো মডিউলো আমরা কেমনে লিখতে পারি, সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, সেটা হচ্ছে 5, একটা ভেরিয়েবল নিলাম বি, সেটা হচ্ছে 2, এবং একটা ভেরিয়েবল নিচ্ছি সি। সিতে আমি বলছি সি আসলে আর কিছু না, সি হচ্ছে এ মডিউলো বি, মডিউলো মানে পার্সেন্টেজ চিহ্ন বি। তাহলে এখন আসলে কি বলতেছে, ও বলতেছে বি দিয়া এরে ভাগ দিব, দিয়ে যেটা ভাগশেষ হবে সেটা লিখবো। তো আমি মনে করি এখানে নিচ্ছি 10 আর এখানে নিচ্ছি সাপোজ 7। তাইলে 7 দিয়ে 10কে ভাগ দাও, একবার ভাগ হবে তারপর 3 ভাগশেষ থাকবে, তাহলে সিতে এটা হবে। এখন আসো আমরা আমাদের যেটা ভাবছি দেখি তাই হয়েছে কিনা, তাহলে আমরা সি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেই। সো দেখো কম্পিউটার বলতেছে হ্যাঁ আমি বি পাইছি 7, এ পাইছি 10, 7 দিয়ে 10কে ভাগ দিছি, ভাগশেষটা সিতে স্টোর করছে এবং সি কত 3। তার মানে মডিউলো এইভাবে কাজ করে। লিপিয়ার ফাইন্ড করতে আমরা অনেক সময় মডিউল ইউজ করি, অনেক হেল্পফুল হবে। তো এইগুলো আমার জানার দরকার নেই, তুমি পারবা। এখানে হচ্ছে রিলেশনাল অপারেটর, ইকুয়াল, দুইটা জিনিসকে ইকুয়াল কিনা কম্পিউটার যদি দেখতে চাই তাহলে দুইটা সমান চিহ্ন দিতে হয়। যদি সমান না হয় তাহলে মানে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে ইকুয়াল দিলেই বোঝায় যে সমান না। তারপর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো এরকম করে আমরা চিহ্ন প্রয়োগ করে থাকি। তো এইগুলো হয়তো তুমি বুঝছো। মনে করো তুমি জানতে চাও যে 5 আর 10 দুইজনের মধ্যে তুলনা করতে চাও যে 5 কি 10 থেকে বড় কিনা, তাহলে এরকম গ্রেটার দেন দিয়ে কোশ্চেন করতে পারবা, সে ট্রু অর ফলস উত্তর দিতে পারবে সাপোজ। এই আর কি কাহিনী, আর কিছু না। তো অলরেডি যেহেতু বলছি যে রিলেশনাল অপারেটর কিছু না কিছু একটা শর্ত তো টেস্ট করবে। তো শর্ত টেস্ট করতে গেলে শর্তকে লিখতে হবে, তো শর্ত লেখার জন্য আমরা ইফ স্টেটমেন্টটাকে প্রয়োগ করে থাকি। তো ইফ স্টেটমেন্টের যে একটা রুলস ফরম্যাট বা সিনট্যাক্স, সেটা হচ্ছে ইফ, তারপর একটা শর্ত, তারপরে অবশ্যই এই সেমিকোলন চিহ্নটা দিতে হবে, তার ভিতরে একগাট্টি স্টেটমেন্টস, তারপরে স্টেটমেন্টস যদি শেষ হয়ে যায় ইফ, তারপর আবার নতুন করে ফার্স্টের লাইনে ব্যাক করে আসবে। তো এইভাবে বলতে পারো ইফ স্টেটমেন্টটা স্টার্ট হবে, একটা কন্ডিশন নিবে, যদি সত্য হয় সে ভিতরে যা যা ইনস্ট্রাকশন দিছো ফলো করবে, যদি ইফের কন্ডিশনটা সত্য না হয় সে ভিতরে যাই লিখছো আর কিচ্ছু দেখবে না, সে বাইরে চলে আসবে, তারপরে বাইরে কি লেখা আছে সেটা কাজ করবে। তো আমি বরং তোমাকে লিখে দেখাই। এখন মনে করো আমরা এরকম লিখলাম, ঠিক আছে, আমি একটা কন্ডিশন লিখতেছি ইফ, তারপরে আমরা একটা কন্ডিশন দেই, আমি দিচ্ছি যে সি ইজ গ্রেটার দেন 2।
মনে করো আমি দেখতে চাই সি কে এখনো 2 থেকে বড় আছে কিনা, বা 2 এর থেকে যদি বড় না হয়, সমানও তো হইতে পারতো, বড় বা সমান। যদি এরকম হইতো তাইলে আমি বলতেছি যে আমার জন্য সেমিকোলন দিলাম নিচে, এবং দেখো ইফ দিয়ে এন্টার দেওয়ার পরে সে বুঝছে এখানে কিন্তু গ্যাপ খুবই ইম্পর্টেন্ট। এই গ্যাপটা হচ্ছে সিনট্যাক্সের একটা রুল, যে আমি ইফ স্টেটমেন্টের নিচে যাই লিখবো সেটা ইফ থেকে একটা স্পেস মেনটেন করে তারপর লিখতে হবে। এবার বলতেছি যে ইফ সি ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 2, তারপরে প্রিন্ট করো সি। যদি না হয়, এখন আমি বের হয়ে আসলাম, তাহলে না হইলে আমি কি করতে চাই, তাহলে আমি লিখবো যে প্রিন্ট সি ইজ লেস দেন 2। ঠিক আছে, ওকে, রান করে ফেলে আসো। তো দেখো সি ইজ লেস দেন 2 লিখে ফেলছে। আচ্ছা, তাহলে কি হইলো বিষয়টা? প্রথমত দেখো, কম্পিউটার যখন এই লাইনে আসছে সে ইফ পাইছে, সি কি 2 এর থেকে বড় বা সমান, হ্যাঁ 3 তো 2 এর থেকে বড়, সে কিন্তু প্রিন্ট সি করে ফেলছে, ঠিক না? করছে, করে সে যখন ইফ শেষ করছে তো তারপরের লাইনে তো তার কার্সরটা আবার এইখানে আসার পরে, মানে বেসিক্যালি এইখানে আসছে, তারপর আবার এই লাইনটা ইন্টারপ্রেট করতে পারছে, তারপরে আবার বলছে যে লিখে দাও প্রিন্ট সি ইজ লেস দেন 2, এখানে তো আর কোনো এক্সিকিউশন হয় নাই। তাহলে এই লাইনটা মনে করো যে আমার এইখানে এক্সিকিউট হয় নাই, সাপোজ এখানেই শেষ হয়ে গেছে। ওইটা হচ্ছে ইফের বাইরে স্টেটমেন্ট, ইফের বাইরে এখানে যাই লিখবো সেটা এই ইফের মধ্যে যাবে না। এখন মনে করো এইখানে এই চিহ্নটার পরিবর্তে এইটা ছিল, তো বলতেছি সি কি 2 থেকে ছোট বা বড় কিনা, আমি জানি সি তো সরি ছোট বা সমান কিনা, জীবনও ছোট না, 3 তো বড়ই। এবার দেখো আর কিচ্ছুই নাই, কারণ কি এ ইফের ভিতরে একটাই কন্ডিশন পাইছে এক্সিকিউট করার জন্য, স্টেটমেন্ট প্রিন্ট করতে, যদি সত্য হয়, কিন্তু ইফের কন্ডিশন তো সত্য না, তো ওই প্রিন্টের লাইনটারই সে আর দেখতে পারে নাই। বুঝাতে পারছি? আচ্ছা, এরকম একটা কন্ডিশন না হয়ে যদি আমার যেমন আগের লাইনে আসছিলাম যে এটা হইলো না তাহলে পরেরটায় যাব, তাহলে ওই কাজটা করার জন্য আমাদের লিখতে হয় ইফের পরে এলস। এলস লিখে সিম্পলি হচ্ছে লিখে দিতে হবে এলস প্রিন্ট। তাহলে এখন আমাদের কন্ডিশন কি হয়ে যাবে, যেহেতু আমি বলছি সি 2 এর থেকে ছোট বা সমান না, তাহলে আমি বলতে পারি সি ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন 2। দেখো এবার যদি রান করি, সে বুঝে ফেলছে যে প্রথম লাইনে ঢুকছে সি কি 2 এর থেকে ছোট সমান না, না তাহলে প্রিন্টে সে চিনছেই না। সে এরপরে এলস এর লাইনে চলে গেছে, এলস এসে পাইছে যদি এটা না হয় এটা এক্সিকিউট করে দিতে হবে। তো এলস এ পাইছে প্রিন্ট সি ইজ গ্রেটার দেন 2। আচ্ছা, এটারে আরেকটু মডারেট করি আমরা। মনে করো এখানে শুধু লেস দেন 2 ছিল, তাহলে 2 থেকে তো সে ছোট না, তাহলে এরপরে কি সে গ্রেটার দেন 2 এটা বলতে পারবো না, তাহলে তো হইতে পারে সে 2 এরও সমান। তাহলে আমরা আরেকটা কন্ডিশন যদি লিখতে হইতো মধ্যে, তাহলে আমরা কি লিখতাম, এলিফ, এলসিফ আর কি। ঠিক আছে, এলসিফ এটাও সেম ইফের মতো স্ট্রাকচার করে কন্ডিশন লিখতে হবে, এলসিফ সি ইকুয়ালস টু। এইখানে একটা ভুল আছে, বলো তো কি ভুল আছে? আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বা অন্যান্য সময় পড়ি ইকুয়াল মানে একটা সিঙ্গেল ইকুয়াল, কিন্তু এখানে তো তুলনা করতেছি সি কি 2 এর সমান, তাহলে কয়টা ইকুয়াল দেওয়া লাগবে, 2টা। যদি 2 এর সমান হয় তাহলে আমরা কি লিখতে চাই, আমরা লিখতে চাই সি ইজ ইকুয়ালস টু 2। তো আমি মনে করো লাইনটা কপি করে এখানে আসলাম, সি ইজ ইকুয়ালস টু 2। নাইস। আচ্ছা, তো এটার 2 সমান বানাই নিয়ে আসি, সাপোজ এখানে 8 লিখে, 8 দিয়ে 10কে ভাগ দিলে ডেফিনেটলি ভাগশেষ 2 হবে। তো ফার্স্ট এইখানে আসবে, সে 2 পাবে। 2 পাইলে 2 কি সি কি 2 এর থেকে ছোট না, এই লাইনে ঢুকবেই না, প্রিন্টে ঢুকবে না। তারপর এই লাইনে আসলো সি কি 2 এর সমান, হ্যাঁ তাইলে সি ইকুয়ালস টু 2 প্রিন্ট করে ফেলবে, তারপর আর এলসে যাবে না। তো দেখি ঠিক হইলে, দেখো সি ইজ ইকুয়ালস টু 2 ই দিছে, এলসেও ঢুকে নাই, ইফও যায় নাই। এখন মনে করি এখানে 7 ছিল, তাহলে তো 2 এর থেকে বড় হবে, তাহলে এবার এক্সিকিউট হয়েছে। দেখো প্রথমে সি 2 এর থেকে ছোট পাইছে, ও কি বলবে না ও তো মিথ্যা, তাহলে ভিতরে প্রিন্টে যাবে না। এলসিফ আসছে সি কি 2 এর সমান না, কারণ এখন তো আমার ভাগশেষ 3, সে তো 2 এরও সমান না, তাহলে সি ইকুয়ালস টু 2 এটাও লিখছে না। তাহলে প্রথম দুইটা ফেল হওয়ার পরে তার কাছে একটাই রাস্তা আছে, এলসে যা লেখা আছে সেটা লিখতে হবে। তো এলসে এসে সে লিখে দিছে সি ইজ গ্রেটার দেন 2। এরকম তুমি যদি মধ্যে আরো এক দুইটা কন্ডিশন অ্যাড করতে চাই, তা এলিফের নিচে আরো এলিফ আরো এলিফ, এইভাবে তুমি 4-5টা আরো অ্যাড করতে পারতে। এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। ঠিক আছে, তো ইফ সিনট্যাক্সের আমরা একটা ভালো একটা প্রয়োগ হচ্ছে এখানে এক্সাম্পল দেখাইছে। তুমি একজনের কাছ থেকে মার্ক ইনপুট নিছো এবং সেটাকে বলে দিছো ইন্টিজার আকারে ইনপুট দিতে, মার্ক যাতে তোমাকে কোনোভাবে ডেসিমাল না দেয়। সো ইন্টিজার তুমি সরি ইন্টিজারে চাচ্ছ, তো ইনপুটের মধ্যে বলছো প্লিজ এন্টার ইউর মার্ক, সে মনে করো মার্ক দিছে 50। তাহলে প্রথম লাইনে আসছে ইফ মার্ক ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 40 দ্যাট মিন্স ইউ হ্যাভ পাসড, সো এখানে লিখছে ইউ হ্যাভ পাসড। যদি এটা না হয় তাহলে এলস
লিখলেই চলতো ইউ হ্যাভ ফেইলড, কারণ 40-এর থেকে বড় না হইলে ডেফিনেটলি ফেলই করছো, সমান বড় না হইলে। বাট ওরা চিন্তা করছে যে এখন তো এলস তোমারে শিখাই নাই, তাহলে আমি ইফ দিয়ে লিখতে পারি। তারপর একটা সিঙ্গেল আরেকটা ইফ কন্ডিশন লিখছে, যেখানে বলছে মার্ক কি 40-এর থেকে ছোট, হ্যাঁ, তাইলে লিখো ফেইল হয়েছে। এখন এই যে গ্যাঞ্জামটা, কয়বার ইফ লিখবো এটার জন্য ইফের পরে আমরা এলস দিয়েও এটাকে এন্ড করতে পারি। তো আমি সেটা তোমাকে না পড়ে আগে দেখাই রাখছি, ইফ এলস এলিফ। তো আমি এই পর্যন্ত যাই পড়াইছি, এগুলোর ভিতরে তোমাকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করছে, যে না হলে কি হবে তুমি একবার করে পড়ে দেখো। যেমন এটা আমি একটু পড়াই দিই। কোন একটি সংখ্যা জোড় না বিজোড়, সরি এটা বাঁকা হয়ে গেছে, ও এখানে পেন এখানে চলে গেছে। জোড় না বিজোড় দেখা, এখন জোড় বিজোড় চেনা খুবই সোজা। আমি যদি একটা সংখ্যা ইনপুট নেই, আর যদি সেই সংখ্যাটাকে মনে করো আমি ইনপুট নিলাম হচ্ছে এন নাম দিয়া নাম্বার 5, আমি যদি এই 5 কে 2 দিয়া ভাগ করে ভাগশেষ পাই, কত পাবো? 1। ভাগশেষ 1 মানে সে কি? সে বিজোড় সংখ্যা। ভাগশেষ যদি শূন্য হইতো, তার মানে সে কি হবে? জোড় সংখ্যা। তো আসো আমরা এরকম একটা লাইন লিখে দেখতে পারি। সো আমি তো কপি করতে পারলাম না, এক্সট্রিমলি সরি, লিখবো না। আচ্ছা লিখি যায়, বেশিক্ষণ তো আর লাগবে না। সো আমরা এ আর বি তো আছে এখানে, অলরেডি সি দেওয়া আছে, তাহলে আমি সি এর উপরে টেস্ট করে ফেলতে পারতাম চাইলে। থাক, নাম্বার ইকুয়ালস টু মনে করো আমরা 8 নিলাম, 8 তো ইভেন হয়ে যাবে। 2 নিলাম, 5 নিচ্ছি সাপোজ। এখানে কিন্তু আমার এলিফ লাগবে না, আমি শুধু একটা জিনিসই দেখবো। আমি কি দেখবো? আমি যে নাম্বারটা নিছি সেই নাম্বারটাকে আমি 2 দিয়ে ভাগ দিছি, দেওয়ার পর যা পাইছি সেটা কি জিরো কিনা। যদি জিরো হয় তাহলে প্রিন্ট করে দাও, একটাই কথা, ইভেন। ঠিক হয়ে গেল। আরে সরি, হ্যাঁ ইভেন। আর এলস যদি ইভেন না হয় সে কি হবে? অড। ঠিক আছে, একটা নাম্বার 5 নিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, আমি জানি হবে না। সো দেখো অড প্রিন্ট করে ফেলছে, এই আর কি, আর কিচ্ছু না। সো খুবই মজাদার, ইজি ইজি কাজ। এখন আমি একটা ছোট এক্সাম্পল নিছি, ওরা বলছে যে ইন্ট, ইনপুট, ইনসার্টের নাম্বার সব ইউজ করে দেখাইছে আর কি। মানে ইনিশিয়াল ফেজে তুমি এটা তো একবার শিখছো, এরপরে তুমি এটা বারবার লিখতেও পারবা, এটাতে কিছু আসে যায় না। এটা হচ্ছে ইন্টিজার টাইপে একটা ইনপুট নিবে, নিয়ে সেটা নাম্বারে সেভ করবে, এবং ইনপুট নেওয়ার সময় সেলে তোমাকে দেখাবে ইনসার্টের নাম্বার, এই কোটেশনটা উঠে থাকবে, তুমি বুঝতে পারবা যে এখানে একটা নাম্বার ইনপুট দিতে বলতেছে, আর কিছু না। লিপিয়ার দেখার প্রোগ্রাম, আচ্ছা লিপিয়ার দেখার প্রোগ্রামের আগে একটু এন্ডোরের একটা কাহিনী একটু বুঝে আসি। তো প্রোগ্রামিং এর ভাষায় দুইটা অপারেটর হচ্ছে, একটা এন্ড, একটা হচ্ছে অর। এন্ড আর হচ্ছে অর। এন্ড কে অনেকটা ইন্টারসেকশনের মতো চিন্তা করতে পারো, অর কে অনেকটা ইউনিয়নের মতো চিন্তা করতে পারো। মনে করো একটা ভেরিয়েবল এ, একটা হচ্ছে বি। মনে করো এ ছিল ট্রু, বি ও ছিল ট্রু। এ ছিল ট্রু কিন্তু বি ছিল ফলস, এ ছিল ফলস কিন্তু বি ছিল ট্রু, সরি, এবং এ ফলস বিও ফলস ছিল। এটা কি আমি জাস্ট কপি করে দেই? আসলে বুঝবে না কখন, আমার দুঃখ কষ্ট। থাক, ক্লিয়ার করে দিই, সমস্যা নেই, পরে আবার লিখবো না, ভালোই হয়েছে। প্রত্যেকবার এটাতে কপি করতে গেলে এরকম করে পচা কাজগুলো। যাই হোক, আমরা অলরেডি জানি এন্ড আর অর লিখতে চাই। তো আমরা এখানে লিখতেছি যে আমি এন্ড দেখতে চাচ্ছি, আর এখানে দেখতে চাচ্ছি অর। তাহলে এন্ড লিখতে গেলে আমাকে এন্ডের মতো চিহ্ন লিখতে হবে, অর দেখতে গেলে অরের মতো, এবং আমি অ্যান্সারটা বলতে চাই, ঠিক আছে? তো অ্যান্সারগুলো আমি এদিকে লিখতেছি, হ্যাঁ। অ্যান্সার আমাকে কি দিবে কম্পিউটার? সো এন্ড এর মানে হচ্ছে একটাই, মনে রাখবা, দুইজন যদি ট্রু হয় তাহলেই ট্রু, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে সে ফলস হবে। অলরেডি তোমার হয়তো মনে প্রশ্ন আসতেছে ফলসের জায়গায় বি কোত্থেকে আসলো, সরি ফর দ্যাট, এটা আসলে ভুলে হয়তো হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, বি লিখছিলাম যে তখন। ঠিক আছে, এখন এই সেম জায়গাতে যদি অর হয়, অর অনেক ভালো, ও বলতেছে শুধু দুইজন ফলস হলেই আমার ফলস, বাকি যাই বলো না কেন আমি বলবো ট্রু। তার মানে অর বলে একজনও যদি সত্য হয় উত্তরটা সত্য, আর এন বলে শুধু দুইজন সত্য হইলে কথা সত্য, আর না হইলে অবশ্যই কথার মধ্যে ঘাপলা আছে। বুঝাইতে পারছি সোজা করে? তো আসো আমরা এই প্রোগ্রামটাকে দেখেছি লিপিয়ার বের করার জন্য। সো লিপিয়ারের প্রোগ্রাম আমাদের সবারই অনেক প্রিয়, ছোট বয়স থেকে আমরা করে আসতেছি, প্রশ্ন দিলেই বলে দেই। সো লিপিয়ারের রুলস হচ্ছে একটা সংখ্যা দিলে, মানে একটা বছরের একটা সংখ্যা দিলে, সেই বছরটা যেটাই দিছে, সালটা, সেই সালকে 400 দিয়ে আগে ভাগ দিব। যদি ভাগশেষটা শূন্য হয় তাহলে গ্যারান্টিটা লিপিয়ার। কিন্তু যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে দেখবো যে এই সংখ্যাটা 100 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে আর লিপিয়ার হবে না। এবং 100 দিয়েও যদি ভাগ না যায়, তারপরে যদি 4 দিয়ে ভাগ যায়, তাইলে শুধু বলতে পারি সে আবার লিপিয়ার হইতে পারে।
তাইলে আমি কন্ডিশনটা এইভাবে চিন্তা করি। ওকে, এটাকে জাস্ট একটু লিখে নেই। তো যা বলতেছিলাম, এরকম করে আমরা আসলে একটা বলছিলাম কোড লিখে নিচ্ছি আমি, সো লিখে ফেলছি। তো মনে করো আমি ইয়ার হিসাবে ওয়াই একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, যেটাতে 2100 সাল লিখলাম। আমি জানি 2100 লিপ ইয়ার হবে না। এখানে দেখো তো আমি হচ্ছে একটা লাইন লিখছি, এইটারে বলে পাইথনের ভাষায় কমেন্ট, মানে এই লাইনটা ইন্টারপ্রেটার ইগনোর করবে, এটা হচ্ছে আমি আমারে বোঝার জন্য লিখছি। তো এই লাইনটা মনে করো আমি শুরুতে লিখলে ভালো হইতো, যদিও আমি এখানে লিখছি। সো আমি শুরুতে বলে দিলাম যে এই প্রোগ্রামে বেসিক্যালি আমি কি করছি। দেখো এটার কালারটাও খেয়াল করে দেখছো, ইয়েলো কালার হয়ে গেছে, তার মানে এই লাইনটা কম্পাইলার ইগনোর করবে। এক একটাই আসলে এক এক রকম এডিটরে এক এক রকম কালার দেয়। সো এটাতে ডার্কের উপরে এখানে ইয়েলোইশ কালার দিছে, তার মানে যখনই আমি এই চিহ্নটা দিব, হ্যাশ চিহ্নটা, তার মানে সে এই লাইনটার মধ্যে যাই লিখি, যত কিছুই লিখি এরপরে সে বলবে আমি এই লাইনটা পড়বো না, এটা হচ্ছে ইউজার নিজের জন্য লিখছে, এটা আমার ইন্টারপ্রিট করার কোনো প্রয়োজন নাই। তো সবার ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নিলাম ওয়াই, সেটাতে 2100 সেট করে দিলাম। আচ্ছা, প্রথমে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট এন্ড হইছে এইখানে, শুরু হইছে এইখানে, তার মানে এটা একটা পোর্শন। তারপরে অর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সব কিছু, তারপরে এটা এখানে আরেকটা এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এইটুক আরেকটা কন্ডিশন। ওয়াই 2100 নিয়ে আসছে, এবার ওয়াই রে 400 দিয়ে ভাগ দিছে, জিজ্ঞাসা করছে এটা কি জিরো হবে। তো 2100 রে 400 দিয়ে ভাগ দিলে তো ভাগশেষ শূন্য হয় না, তাহলে এই জায়গায় ফলস পাইছি, তাহলে একটা ফলস এফ রেডি। এবার অর ওয়াই কে 4 দিয়ে ভাগ দিছি, 2100 রে 4 দিয়ে ভাগ দিছি, অ্যান্সারটা জিরো আসবে না ডেফিনেটলি। 2100 4 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষটা তো শূন্যই হবে মডিউলো করলে, কারণ 4 দিয়ে তো 2100 ভাগ যায়, যে কোনো সংখ্যা লাস্টের 2 ডিজিট জিরো মানে 4 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগশেষ শূন্য। এটাতে ট্রু পাইছি ওয়াই পার্সেন্টেজ 4 এ। কিন্তু এরপরে ওয়াই পার্সেন্টেজ 100 এ দেখো নট ইকুয়ালস লিখছে এখানে। নট ইকুয়ালস মানে তো বলছিলাম আশ্চর্যবোধক চিহ্নর পরে ইকুয়াল, তাহলে 100 দিয়ে ভাগ দিয়ে কি শূন্য হবে না? না, 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ তো শূন্য হয়ে যায়, তাহলে এটা ফলস। কিন্তু এই জায়গায় ট্রু, তাহলে এখানে কি পাইলাম? প্রথমত পাইলাম সবার ফার্স্টের যে সেন্টেন্স, সেখানে হচ্ছে আমরা কি কি পাইছি লিখি, একটু দাঁড়াও। সবার প্রথম কন্ডিশনটা 400 দিয়ে ভাগ দিছি, এখানে ট্রু পাইছি, তারপরে অর। তারপরে সেকেন্ড কেসের মধ্যে প্রথমে একটা 4 দিয়ে ভাগ দিয়ে ট্রু পাইছি, কিন্তু এরপরে ছিল এন্ড, এবং এরপরে 100 দিয়ে ভাগ দেওয়ারটা যেটা, সেটা বলছে নট ইকুয়ালস টু জিরো হইতে হবে ভাগশেষ, কিন্তু আমার তো জানি ভাগশেষ জিরো হবে, তাইলে এটার অ্যান্সার হচ্ছে ফলস। তো এন্ডের কাহিনী কি, দুইজন সত্য হইলে সত্য, তাহলে টি আর এফ এর মধ্যে যদি এন্ড করি তাহলে অ্যান্সার হবে এফ। ঠিক আছে, এরপরে আসো আমরা একটু, পোস্ট প্রবাবলি আমি কোথাও একটা লিখতে বা বলতে ভুল করছি, একটু দেখে নিই। সরি, এখানে নট ইকুয়ালস টু জিরোতে দেওয়া ছিল, তাহলে 100 দিয়ে তো ভাগ দিলে এটাতে জিরোই হবে, ফলস হবে। ও সরি, প্রথমত আমার লিখতে আরেকটা ভুল হয়েছে, 400 দিয়ে ভাগ দিলে জিরো হয় না, হ্যাঁ, আনফরচুনেটলি আমি এখানে লিখতে ভুল করছি। প্রথম কন্ডিশনটা ফলস থাকবে, কারণ 2100 রে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 100 হয়ে যাবে। সরি, এখানে একটা এফ হবে। তো ট্রু অ্যান্ড ফলস, তাহলে এন্ড করে আমি এফ পাবো জানি, কারণ একজনও যদি মিথ্যা হয় তাহলে এন্ড কখনো সঠিক উত্তর দিতে পারে না। আর এখানে অর আছে, এখানে এফ। অরের রুলস হচ্ছে দুইজনের একজন সত্য হইলো সত্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত দুইজনের কেউ না কেউ সত্য হবে ততক্ষণ পর্যন্ত অ্যান্সার আলটিমেটলি ফলসই থাকবে। তাইলে আমার আলটিমেট রিডাকশন করে লাইন কি হইলো, ফলস। তাইলে এবার আমার কম্পিউটার বুঝছে যে আমি যে প্রথম সেন্টেন্সটা লিখছি সেটার উত্তরটা কি হয়ে গেছে, ফলস। তো এইবার সে 2100 সাল দেওয়ার কারণে বুঝছে এটা তো ফলস, তাহলে এই লাইনটা প্রিন্ট এক্সিকিউট করবে না। তাহলে ইফের পরে কি আছে, এক্সিকিউশন করার জন্য এলসে চলে যাবে। এলসে লিখে আছে নট এ লিপ ইয়ার, প্রিন্ট করে দাও। সো দেখো রান করলে নট এ লিপ ইয়ারই আসে। এখন মনে করে এখানে 2200 দিলাম, 2200 আসলে প্রিন্ট ইয়ার না, সরি লিপ ইয়ার না, প্রিন্ট ইয়ার বলে ফেলছি, সরি। 2400 কি, হ্যাঁ, কারণ এটা ভাগ যাবে 400 দিয়ে, 4 দিয়েও যায়, 100 দিয়ে ভাগ দিয়ে এরপরে জিরো হয় না, এরকম তো আর হবেও না। তাহলে 2400 একটা লিপ ইয়ার। তো এইভাবে তুমি লিপ ইয়ার দেখতে পারো মাল্টিপল ইনস্ট্রাকশন একসাথে অ্যাড করে। সো মিটার থেকে ফুটে কনভার্ট করা যায়। আসলে এটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করে থাকি সেটা আসলে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল কন্ডিশন হিসাবে ইউজ করতেছি চয়েস নামক। সো চয়েস যদি 1 হয় তাইলে আমি কনভার্ট করব যে নাম্বারটা দিছে। মিটার থেকে ফুট বানানোর রুলস তো তুমি জানোই, যে তোমার যদি একটা নাম্বার থাইকা থাকে তারে কিছু একটা দিয়ে গুণ দিলে মিটার থেকে ফুট হবে, এরকম আর কি কিছু একটা করছে। আমি বরঞ্চ সোজা হিসাবে একটু এরকম করে লিখে দেখাইতে পারতাম, সাপোজ এটা যদি নাই লিখতাম। মনে করো যে আমি একটা ভেরিয়েবল নিলাম মিটার, মিটার নিলাম, আচ্ছা ঠিক আছে মিটারই নিলাম। মনে করো মিটার হচ্ছে 100 মিটার, সাপোজ কথার কথা, বা 100 না, ধরো 10 মিটার। এখন আমি জানতে চাই কিলোমিটারে কত, সরি কিলোমিটার। তাহলে কিলোমিটার কেমনে হবে, মিটারে অবশ্যই কত দিয়ে ভাগ দেওয়া লাগবে, মিটারে 1000 দিয়ে ভাগ দিলে উত্তরটা কিলোমিটার হয়ে যাবে না? তাহলে এরপরে আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিন্ট করে আমাকে কিলোমিটারের অ্যান্সারটা বলে দাও। তো দেখো কিলোমিটার আমি লিখে হচ্ছে এটাকে রান করি।
দেখো অ্যান্সার কি দিছে 0.01 কিলোমিটার। তো এইভাবে আর কি একটা থেকে আরেকটা এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে কনভার্ট করা যায়। তো এটা আসলে ইউজলেস আমার কাছে মনে হচ্ছে, তাই এটাতে মার্কিংও করি নাই। একাধিক শর্ত যাচাই করতে এলসিফ লিখতে হয়। এলসিফ লেখা স্টাইল হচ্ছে এলিফ। সো এলিফ দিয়েও আমরা একটা করে দেখছি। রুলস হচ্ছে যতক্ষণ এলিফ লাগাইতে হবে লাগাইতে থাকবা যতক্ষণ তোমার কন্ডিশন শেষ না হয়। তো এখানে এরকম একটা এক্সাম্পল দেখাইছে, জিরো থেকে বড়, জিরো থেকে ছোট নাকি জিরো, একটা সংখ্যা হচ্ছে পজিটিভ নেগেটিভ না জিরো সেটা ডিটারমাইন করার জন্য। সো এই প্রোগ্রামটা একবার পড়লেই তুমি বুঝতে পারবা, আমার মনে হয়েছে এটা বলার প্রয়োজন নাই। এখন খেয়াল করে দেখো, কোনো সময় তো এমন হইতে পারে যে এলিফ 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 লিখতে লিখতে তোমার কন্ডিশন শেষ হয়ে যাচ্ছে, এরপরও মানে টার্মিনালে আর জায়গা নাই। এরকম একটা সিচুয়েশন, তোমার অনেক লম্বা লাইন হয়েছে, খালি এলিফই আসছে 100টা। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এত এত কন্ডিশন একসাথে এরকম এলিফের মধ্যে নেই না। তখন আমরা একটা ম্যাচ নামক একটা স্টেটমেন্ট ইউজ করি, যার ভিতরে কেস এবং ব্রেক ইউজ করে আমরা বলতে পারি যে কি করতে হবে, ম্যাচ কেস কি কেসে ম্যাচ হবে। তো ম্যাচ ইফের মতো এইখানে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, ম্যাচ এক্সপ্রেশন, কিছু একটা কন্ডিশন বা কিছু একটা। তো প্রথমত কেস ভ্যালু 1, এক নাম্বার ভ্যালু, তাইলে ব্লক 1 এক্সিকিউট হবে, এলিফ 1 এলিফ 2 এলিফ 3 এরকম ভাবে আর কি। এবং সবার লাস্টে ডিফল্ট কেস, কেস লিখে একটা আন্ডারস্কোর থাকবে, ওইটা হচ্ছে যেমন ওই যে লাস্টে এলস লিখতে হয় ইফের পর একটা নর্মাল, যদিও সিঙ্গেল ইফে এলস না লিখলেও চলে, বাট এখানে আমরা ধরতেছি যে এলস এর মতো কাজ করে। তো একটা এক্সপিরিয়েন্স হইতো যদি আমরা একটা প্রোগ্রাম লিখতাম। তো এখানে দেখো লিখছে ছোট হাতের একটা অক্ষর দিলে সেটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা বলে দিবে। তো আমি যদি ভাওয়েল জানি তাইলেই তো হইলো ভাওয়েল ছোট সংখ্যায় আছে, কারণ ভাওয়েল আসলে ছোট না, ভাওয়েলের সংখ্যা কম, এ ই আই ও ইউ 5টাই। তো আমি একটা প্রোগ্রাম লিখছি, একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, 4 নামে সেভ করলাম, ইনপুট এন্টার দ্য লেটার লিখছি। তাহলে 4-এর মধ্যে মনে করো তুমি এ বি সি ডি কিছু একটা দিলা। তারপরে বলতেছে ম্যাচ করো এই ক্যারেক্টার যেই নামে ভেরিয়েবলটা নিছো 4। সে বলতেছে কেস ডাবল কোটেশন এ, তার মানে এই যে ক্যারেক্টার যেটা আমি ম্যাচ করতে চাইতেছি সেটা যদি এ হয় তাহলে লিখে দাও ক্যারেক্টার একটা ভাওয়েল। এখন কত হচ্ছে এই লাইনে প্রিন্টে কি করলো, 4 দিল, কমা দিল, ভাওয়েল দিল, তাহলে এই প্রিন্টের স্টেটমেন্টটা তো আমি তোমারে বুঝাই নাই। সো আমি বরং চাষো একটু ওইটা বুঝাই আসি। মনে করো আমি এখানে ইউনিটে কিলোমিটার লিখছি, কিন্তু এটা যে কিলোমিটার মিটার ন্যানোমিটার কি বুঝবো আমি। তাহলে আমি একটা কাজ করতে পারি, প্রিন্টের মধ্যে একই সাথে সেন্টেন্স এবং ভেরিয়েবলে নাম আনতে পারি। তো কথা হচ্ছে কোটেশনের ভিতরে থাকবে, সিঙ্গেল কোটেশনের, ডিস্টেন্স ইন কিলোমিটার ইউনিট, ডিস্টেন্স ইন কিলোমিটার ইউনিট, তারপরে হচ্ছে স্পেস দিলাম, এবার একটা কমা দিলাম। এবং যখন ভেরিয়েবলের নাম লিখবো তখন তার আর কোনো কোটেশন দিব না, অ্যাজ ইট ইজ রুল। তাহলে আমি দেখো আগে কি করতাম, শুধু সেন্টেন্স টেক্সট লিখতে চাইলে এতটুকু লিখতাম, শুধু ভেরিয়েবল লিখতে প্রিন্ট দেখাইতে এতটুকু লিখতাম। তাহলে সেন্টেন্সের পরে কমা দিয়ে ভেরিয়েবল, অথবা আগে ভেরিয়েবল কমা দিয়ে সেন্টেন্স, এমনও লেখা যায়। এবার দেখো রান করলে দেখাচ্ছে ডিস্টেন্স ইন কিলোমিটার ইউনিট ইকুয়ালস টু 0.1। এখন আমি না বুঝছি 0.01 এরপরে কিলোমিটার লেখাটা থাকলো সুন্দর হইতো। তো আমি আরেকটু স্পেসে আসলাম, আই সেখানে লিখে দিলাম এত কিলোমিটার। সো কে এম ছোট হাতে লিখলাম, রান করে এবার দেখো কি হয়। দেখছো এই জিনিসটা হয়েছে যে, খেয়াল করে দেখছো এখানে কিলোমিটারও লেখা আসছে। তাহলে এখন আমি আরো শিওর হইতে পারলাম। তো এই যে এরকম ফরম্যাটিং প্রিন্টে এটা করলে অনেক সময় আমাদের উপকার হয়, আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি লিখছি, কি ভেরিয়েবল, ইউনিট কি। সো এইভাবে মাল্টিপল জিনিস এক লাইনে দেখাইতে সুন্দর দেখা যায়। তো এইভাবে সে মনে করো ইনপুট দিলা, মনে করো তুমি পি দিছো, তো সে ফার্স্টে ম্যাচ ক্যারেক্টারে আসবে কেস এ, এ পাইছে পি না, তাহলে দেখবেই না এখানে কি লিখছো। তারপর পরের লাইনে যাবে কেস টু যেটা ই, ই কি পি না, আই কি পি না, ও কি পি না, ইউ কি পি না, তাহলে এবার বলবে কেস লাস্টেরটা, তাহলে এখানে তোর কিছুই লেখা নাই, তাহলে ওইখানে আর কিছু করবে না। সে বলবে ম্যাচের এই পুরাটা বক্স আমার এক্সিকিউট করা শেষ, আমি বের হয়ে গেছি। তো লাস্টে কি লেখা আছে, যে লাস্টে লেখা আছে যে প্রিন্ট ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট, তার মানে একটাও যেহেতু হয় নাই তাইলে সে হচ্ছে কনসোনেন্ট হবে। এই পুরাটারে চাইলে এইভাবেও লিখতে পারো, বাট এটা পড়ার মতো আমি এখনো তোমার অনেক কিছু পড়তে হইতো, সেটা লিখাই নাই, পড়াই নাই। যেমন ধরো এইখানে এটা একটা লিস্ট হিসাবে ডাটা ইনপুট দিছে, এ ই আই ও ইউ, ক্যাপিটাল এ ক্যাপিটাল ই ক্যাপিটাল আই ক্যাপিটাল ও ক্যাপিটাল ইউ, এই স্ট্রিংগুলাকে দেখো সেটের মতো কমা 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 করে সেপারেট করে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিছে। বেসিক্যালি এটা লিস্ট টাইপ ডাটা, তোমাদের পড়াই নেই যদিও এখানে বইও। সো এরপরে বলছে এই যে ক্যারেক্টার ডাটা সেট, এটা যদি এই ভাওয়েল লিস্টের কোনো একটার মধ্যে থাকে তাইলে বলছে প্রিন্ট দ্যাট ক্যারেক্টার ইজ এ ভাওয়েল, বাট যদি না থাকে তাহলে প্রিন্ট করো ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট। তো এটা চাইলে একবার পড়া মনে রাখতে পারো, বাট এরকম ডাটা আমরা খুব একটা বেশি ইউজ করব না তোমাদের বইয়ে। এবার আমি তিনটা সংখ্যা নিলাম, কোনটা বড় কোনটা ছোট। এখন তিনটা সংখ্যা আসলে এরকম হইতে পারে কোশ্চেনটা, যে তুমি কম্পিউটারকে তিনটা সংখ্যা ইনপুট আকারে দিবা, তারপর কম্পিউটার বলবে তিনটা সংখ্যার কে বড় কে ছোট। আবার এমন হইতে পারে তোমাকে সিম্পলি বলছে তিনটা সংখ্যা তোমার অলরেডি ইনপুট নেওয়া আছে, সাপোজ তুমি ডিফাইন করে দিছো এ এত বি এত সি এত, এবার বলো তিনজনের মধ্যে সব থেকে বড় কে। তো এটা করা খুবই সোজা উপায়। আমি দেখো তোমাকে লজিকটাকে একটু বুঝাই আসি। আমি নাম ওয়ান নাম টু নাম থ্রি আর নিলাম না, আমি এবিসি নিলাম।
তাহলে লিখতে কষ্ট হবে আমার কম। সো এ বি সি নিলাম। তো মনে করো এ ছিল 10, বি ছিল মনে করো 7, আর সি ছিল মনে করো 5। কথার কথা নিচ্ছি, আমি জানতে চাই সব থেকে বড় কে। তো আমি প্রথমে দেখবো যে এ কি বি এর থেকে বড়, অ্যান্ড এ কি সি এর থেকে বড়, তাইলে এ সব থেকে বড়, প্রিন্ট এ ইজ দ্য গ্রেটেস্ট বা এ ইজ দ্য লার্জেস্ট, যেটাই চাইছে এখানে কি চাইছিল সব থেকে বড়, তাইলে জাস্ট প্রিন্ট এ, এক লাইনে কাজ শেষ, একটা অপশন শেষ। সেম আরেকটা ইফ লিখতে পারতা, তুমি লিখতে পারতা বি কি এর থেকে বড়, অ্যান্ড বি কি একই সাথে সি এর থেকেও বড়, শেষ হয়ে যেত। আরেকটা তো ইফ লিখতে পারতা সি কি এর থেকে বড়, অ্যান্ড সি কি বি এর থেকে বড়, তাইলে হয়ে যেত। তাইলে তিনটা ইফ দিয়েও তুমি এটা করতে পারতা। ইফ এলস দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? ইফ এলস দিলেও দুইটা লিখতে হবে, তারপরে ইফ এলিফ এলস এইভাবে আনতে হবে আর কি। তখন এলিফে এটা, তারপরে এটা এলস এর মধ্যে থাকবে। এলস এর মধ্যে আর কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ এও বড় না বিও সবার থেকে বড় না, 3 নাম্বার আসে, তাহলে তো সি অটোমেটিক বড়। তো তুমি বরং এবার তাহলে বুঝা ফেলছো তোমার কি করা লাগতো। তো তোমার হিসাবে কি করা লাগতো, প্রথমে দেখতো এ বড় কিনা, তো তুমি সিম্পলি লিখতা যে ইফ কন্ডিশনের ভিতরে এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ ইজ গ্রেটার দেন সি, তারপরে ইফের কোটেশন কোলন যেটা, তাইলে প্রিন্ট এ, এ হচ্ছে সব থেকে বড়। যদি না হইতো তাইলে আসতাম, আমরা দেখতাম বি কি এর থেকে বড় এবং বি কি সি এর থেকেও বড়, তাইলে আমরা বলবো আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা প্রিন্ট করব কারে, বি কে প্রিন্ট করবো। সরি এখানে না সিঙ্গেল কোট হবে না, এ তো ভেরিয়েবলের নাম, সো এখানে ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, এখানে শুধু এ হবে। এরপরে যদি এটাও না হয় তাহলে এলসে আসলাম। যখন আমি এলসে আসছি লিটারেলি আমি জানি যে এ ও বড় হয় নাই সব থেকে, বি ও বড় হয় না, তাহলে ডেফিনেটলি সি সব থেকে বড়, না হলে তো 3 নাম্বার ব্লকে আসতোই না। তাহলে জাস্ট এর নিচে লাইনে সিম্পলি সি লিখলেই চলবে। সো এটা এখন আসো আমরা একটু লিখে দেখি যে আমার কথাটা ঠিক আছে কিনা, জাস্টিফিকেশন করা উচিত, এবং তোমার কাছে টার্মিনাল আছে, তুমি যাই পাবো সে তো বলবে ঠিক না ভুল কিছু একটা। সো আমরা আসো তিনটা ভ্যালু নেই, আমরা ইনপুট হিসাবে ইনপুট নিব না, আমি ভেরিয়েবল ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? এ 10, বি হচ্ছে 7, সি হচ্ছে মনে করো নিলাম 8, মধ্যে একটা বড় নিতেই পারি, সিতেও যাইতে পারে, আপাতত 5ই রাখি, পরে ভ্যালু বদলায় বদলায় লিখবো, হ্যাঁ? সো ইফ এ ইজ গ্রেটার দেন বি, এন্ড দেখো এন্ড লিখলে এন্ডটা বোল্ড হয়েছে না, কারণ এন্ড হচ্ছে একটা রিজার্ভড কিওয়ার্ড, এবং সেম ইফও বড় হাতের হয়ে গেছে, সরি একটু বোল্ড হয়ে গেছে, মানে একটু মোটা হয়েছে। এন্ড এ ইজ গ্রেটার দেন সি, ওকে, একটা কন্ডিশন। তাইলে আমরা লিখবো প্রিন্ট, সরি কি যে হচ্ছে, প্রিন্ট এ, নাইস। তারপরে নিচের লাইনে আসলাম, এলিফ, এলিফের মধ্যে আমরা দিব হচ্ছে এখন বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। যদি এটা সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করব বি, এবং যদি এটাও না হয় লাস্ট এলসে আসবো। এলসে আসলে একটাই কাজ, আমি জানি এ ও বড় না বি ও বড় না, তাহলে ডেফিনেটলি কে বড়, সি বড় হবে। সেভ করে নিলাম, এবার এটাকে আসলে আমরা রান দিই। তো আমার হিসাবে এ তো বড়, তাহলে আমার প্রথম লাইনে শেষ হয়ে যাওয়া উচিত। তো দেখো 10 সব থেকে বড় সংখ্যা পাইছে। এখন মনে করো এতে 10 ছিল না, এতে 1 ছিল, তাহলে এবার বি সব থেকে বড় হবে। সো দেখো এবার 7 প্রিন্ট করছে। এখন মনে করো বি ও 7 ছিল না, সাপোজ এ ছিল হচ্ছে 3 আর বি ছিল মনে করো 2, তাহলে এখন আমি জানি সব থেকে বড় কে সি, তাহলে প্রথম দ্বিতীয় একটা কন্ডিশন সত্য হবে না, এরপরে সেটাতে আসবে। সো দেখি ঠিক হইলে আমার সি বড় দেখাবে, দেখো সি এর ভ্যালু 5 চলে আসছে। এটাই সিম্পলি, এটারে এত ওরা সুন্দর করে পেঁচায়া টেচায়া কমপ্লিকেটেড কইরা, যাতে তোমরা আরো সহজ করে না বুঝতে পারো। কিডিং, এরকম কিছু বলবো না। সো এরপর হচ্ছে এরকম করে লিখছে আর কি, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কাহিনী। আচ্ছা, ওরা একটা জিনিস খেয়াল করে দেখো, ইকুয়াল অ্যাড করছে, আমি কিন্তু কোনো ইকুয়াল অ্যাড করি নাই। ওরা ইকুয়াল অ্যাড করে দেওয়াটা নেক্সট সেন্সে আমার থেকে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে জানো? হইতেই পারে তিনটা সংখ্যা সমান, সাপোজ আমি আসলে রান করে দেখাই কি ঝামেলা হবে। মনে করো সবাই 2, এখন আমারটার ক্ষেত্রে কি হইতো জানো, সবাই যদি 2 হয়, প্রথম আর দ্বিতীয়টা যদি নাও হয়, 3 নাম্বার এলস এসে সে আর কিছু চেক করবে না, সে ঠিকই উত্তর দিয়ে দিবে। কিন্তু ওরা আবার একটু মানে এক্সপ্লিসিট ভাবে বলে দিছে ইকুয়াল ইকুয়াল দিয়ে, তার মানে দুইজন সমান একজন অসমান। সাপোজ দুইজন ছিল 3, একজন 2, দেখো এবার কি হয়। এবার দেখো ঝামেলা হয়ে গেছে, আমার কম্পিউটারে এখন এই প্রোগ্রাম বলতেছে যে না না, 2 সব থেকে বড়। সে তো প্রথমটা দেখছে, সে তো দ্বিতীয়টা দেখছে, বলছে এও বড় না বিও বড় না, তাহলে তো সি ডেফিনেটলি বড়। সে কিন্তু সিতে চেক করে নাই, বুঝতে পারছো? এলস এর মধ্যে এখানে কিন্তু চেক হয় নাই। কিন্তু ঝামেলা কি হয়েছে, এ তে 3 বি তে 3, ওরা তো 2 এর থেকে বড়। তাইলে এইখানে একটা কাজ আমরা করলে হয়তো ভালো হইতো, যদি আমরাও এরকম একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিই, তাইলে কি হবে, যদি সমানও যদি হয়, ঠিক আছে,
ইকুয়ালস অর গ্রেটার। তাইলে কি হবে জানো, যদি দুইটা সংখ্যা সমান হয় এবার আর লুপ থেকে মিস করে যাবে না, দেখো পায়ে ফেলছে, প্রথমেই পায়ে ফেলছে টেকনিক্যালি। সো বলছে এ কি বি এর বড় বা সমান, হ্যাঁ সত্য, এন্ড এ কি সি এর থেকেও বড় বা সমান, হ্যাঁ সত্য। তাহলে ডেফিনেটলি এ আর বি যেটাই হোক না কেন, সি যেটাই হোক না কেন, এ অ্যাকচুয়ালি সব থেকে বড় সংখ্যা সমান। তাহলে অটোমেটিক থ্রি প্রিন্ট করে দিছে। তো আমার প্রোগ্রামটার মধ্যে লুপ ছিল, আমি ইকুয়াল অ্যাড করি নাই, কারণ ইকুয়াল অ্যাড না করার কারণে সিতে সে কোনো কন্ডিশনই চেক করতে পারে না। আমি শুধু দেখছি বড় ছোট সমান যদি হয়, কারণ কোয়েশ্চেনে তো কোথাও বলে নাই তিনটা সংখ্যা ইউনিক হবে। কোয়েশ্চেনে খালি বলছে তিনটা সংখ্যা ইনপুট হিসাবে নিবে, তার মধ্যে বড়টা বের করো। তো সমান যদি হইতো তখনকার কেসে ইকুয়ালটা অবশ্যই ম্যান্ডেটরি। সো তুমি এবার আশা করি বুঝতে পারছো, তাহলে ওইভাবে অ্যাড করে দিবা। আচ্ছা, ওরা আর আমার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ওরা ফার্স্টে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছে, তারপর এন্ড দিছে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিছে। আমি এভাবে না লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এন্ড দিয়ে সেপারেট করে লিখছি খুব সম্ভবত। হ্যাঁ, তো এটা আসলে অটোমেটিক কম্পিউটার বুঝে যে এই দুইটা এক্সিকিউট করা লাগবে রিলেশন, তারপরে তাদের অ্যান্সার রেন্ড করবে। সো এটা তুমি যেমনি লিখো কোনো সমস্যা নেই। এরপরে আসি লুপের ব্যবহার। এখন লুপ আসলে কি, মনে করো যে লুপ আসলে অলরেডি তুমি হয়তো জানো, লুপ সম্পর্কে আইডিয়া পাইছো। আমি দেখো শুরুতে প্রিন্ট লিখছিলাম, লিখে 4-5 বার লিখছিলাম প্রিন্ট। মনে করো লিখতে চাই যে প্রিন্টের মধ্যে লিখতে চাই, কি লিখতে চাই, দিস ইজ পাইথন ল্যাঙ্গুয়েজ। এখন আমার খুব শখ হয়েছে যে আমি না এই লাইনটা একবার না দুইবার না 100 বার দেখবো। তাহলে একটা উপায় হচ্ছে আমি 100 বার কপি পেস্ট করে লিখতে পারি। খুবই বোরিং একটা কাজ, তাহলে কিছু একটা কইরা কি এটার এইরকম কিছু উপায় আনতে পারি না যে এখানে একবার লিখলে সে বারবার বারবার একই কাজ করে দিবে। তো ওই কাজটাই আসলে আর কিচ্ছু না, ওই কাজটাই হচ্ছে লুপ ইউজ করা। তো ইউজুয়ালি আমাদের ডো থাকে, হোয়াইল থাকে, এরকম লুপ থাকে, ঠিক আছে। যেমন ফর আছে, হোয়াইল আছে, এরকম লুপ আছে। তো ডো হচ্ছে ফরটার্নের সময় ছিল, সি পাইথন আপডেটেড যুগে এসে আসলে লুপের নাম ফর হয়ে গেছে। তো ফর লুপ, হোয়াইল লুপ। তো ফর লুপের স্টেটমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে, আগে একটু বুঝো। ফর একটা কাউন্টার ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশন থাকবে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন আসলে বোঝাচ্ছে যে কয়বার যাবে, সো কাউন্টারটা শুরু হবে, সো গুনবে 1 2 3 কতবার যাবে, এবং এরপরে ইন কন্ডিশন, কন্ডিশনে বলবে কয়বার কন্ডিশনটা রেঞ্জ মানে যাবে। তো মনে করো আমি দেখতে চাই যে 100 বার দেখবে, তাহলে আমি লিখে দিতে পারি ইন রেঞ্জ 1 to 100। এখন 1 to 100 লিখলে মানে 1, 100 লিখলে আসলে 99 পর্যন্ত যাবে। সো আমার থেকে লাস্টের পয়েন্টটাকে এক্সক্লুসিভ, সে আসলে লাস্টের পয়েন্টে যায় না। তাহলে আমি যদি 100 দেখতে চাই তাহলে 1, 101 লিখতে হবে। তো আমি সাপোজ এটা লিখে ফেলি এখানে, দেখি আগে কি হয়। হ্যাঁ, ফর এটা একটা কিওয়ার্ড, আই সরি বেক করে আসি। তো আই হচ্ছে আমার হচ্ছে এখানে কিওয়ার্ড, যেটা হচ্ছে কাউন্টার হচ্ছে ইনিশিয়ালাইজ হচ্ছে যে আই। আই কোত্থেকে আসবে, ইন, দেখো ইন মোটা হয়ে গেছে, তার মানে এটা রিজার্ভ কিওয়ার্ড, বুঝতেই পারছো। ইন রেঞ্জ, রেঞ্জ কত থেকে কত, রেঞ্জের মধ্যে হচ্ছে আমি বললাম যে সাপোজ 1 থেকে শুরু হবে, আমি 5টাই দেখতে চাই আপাতত, বা 3টা দেখতে চাই, তাহলে 4 লিখে দিলাম। এইবার কি করবে এই ফর লুপের ভিতরে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো দেখো ফর লুপের ভিতরে আমি লিখতে চাই যে জাস্ট একটা সেন্টেন্স, সেটাকে আমি কপি করে নিয়ে যাই। সো কাট করে আই না এখানে, ফর লিখে এইখানে আসলাম। কোলন দেওয়াটা ভুলে যাইলে হবে না, কারণ পাইথনে কোলন দিতে হয় সিনট্যাক্স ইফ এর মধ্যে, এলস এর মধ্যে, এলিফের মধ্যে, এবং পরের পরেও এখানে কোলন দিলে দিস ইজ পাইথন ল্যাঙ্গুয়েজ। রান করো, দেখো 1 থেকে শুরু হয়েছে, বলছি লাস্টেরটায় যাবে না, তাহলে 1 2 3, তাহলে এক এক করে গ্যাপ হচ্ছে। তো আমি বলতে পারি রেঞ্জের আর্গুমেন্ট হচ্ছে শুরু, কমা, শেষ। শেষ বলতে আসলে শেষ হওয়ার, এটা হচ্ছে লাস্ট, এর আগের ডিজিটটাই শেষ হয়ে যাবে। তারপরে সে এক করে করে গ্যাপ নিবে। তো 1 থেকে 1 বাড়াবে 2 হবে কাউন্টার। এবার প্রথমে আয়ের ভ্যালু 1, 1 দিয়ে লিখলো, তারপরে আই 1 যোগ করে 2 হয়ে গেছে। আবার এই লুপে এখান থেকে শুরু হয়েছে। 2 কি 4-এর ভিতরে এখনো আছে, মানে 3 পর্যন্ত গেছে না, মানে 3 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আছে, হ্যাঁ আছে। তাহলে এই লাইনটা আবার প্রিন্ট করে, আবার 1 যোগ করে আবার উপরে উঠে গেছে, এবার 1 2 হয়ে গেছে, এবার 3 হয়ে গেছে যোগ হওয়ার কারণে। 3 কি এখনো 3 পর্যন্ত আছে, 4-এর থেকে তো ছোটই আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, তাহলে প্রিন্ট করছে। এইবার 3 আর 1 4 হয়ে গেছে। তো এবার বলছে 4-এর থেকে কি ছোট আছে, মানে রেঞ্জে 4-এর থেকে এখনো কম না, 4 তো 4-এর সমান। তাহলে ও বলবে আমি আর কিছু জানি না ভাই, আমি 3 বার প্রিন্ট করে ফেলছি, আমি বের হয়ে গেছি। তো এইখানে আমি দেখো একটা কমা দিয়ে 1 লিখি, লিখে রান দিই, কোনো চেঞ্জেস হয়েছে, হয় নাই। এখানে একটা 2 লিখে একটা রান দিই, দেখো তো কি হয়। দেখো 2টা, তাহলে এবার কি হয়েছে, 1 দিয়া শুরু করছে, তারপরে ও বলছে 1 করে না, এই লাস্টের যেটা স্টার্ট এন্ড এবং এটা হচ্ছে ইনক্রিমেন্ট, কয়টা করে সংখ্যা ডিজিট যোগ করে যাবে। তো 1-এর পরে এবার বলছে 2 করে বাড়াই দাও। তো প্রথমবার তো আয়ের ভ্যালু 1,
প্রিন্ট করছে, তারপরে এসে 2 যোগ করছে, তাহলে একের সাথে 2 যোগ করলে কত হবে 3। তো পরের বার অলরেডি I 3, সে বলছে এখনো কি 4-এর রেঞ্জে আছে, হ্যাঁ আছে, সে আরেকটা লাইন প্রিন্ট করছে, তারপর আবার 2 যোগ করে ফেলছে, যোগ করলে 3 আর 2 কত হবে 5, সে তো 4-এর বড়ই হয়ে গেছে, তাহলে তো আর রেঞ্জেই নাই, তাহলে এরপরে আর এক্সিকিউশন হয় নাই। তাহলে এই জন্য এটা হচ্ছে একটা টেকনিক রেঞ্জ লেখার জন্য, স্টার্ট থেকে এন্ডে কেমনে যাবে যোগ করে করে। এখন তুমি বিয়োগ করে করে যাইতে পারো, মনে করো তুমি বলছো যে 4 থেকে 1-এ যাবো, এখন তুমি উল্টা করে আসতে চাইতেছো টেকনিক্যালি, তাহলে উল্টা করে আসলে প্রতিবার -2 করলেই হবে, তাহলে এরকম দুইটাই দেখাবে। সো আসো দেখি কি হয়। সো দেখো দুইটাই দেখাইছে। সাপোজ -1 করি, তাহলে প্রতিবার একটা করে কমবে, প্রথমে 4, তারপর 1 কমে 3, তারপরে 1 কমবে, তারপর হবে 2। সো এরকম, তারপরে তো 1 হইলে আর লিখবে না, তাহলে দেখো 3টা লাইন দেখাইছে। তো একটা হচ্ছে স্টার্ট এন্ড ইনক্রিমেন্ট কাউন্টার, আরেকটা হচ্ছে যে স্টার্ট এন্ড ডিক্রিমেন্ট কাউন্টার। আর ইন জেনারেল কাউন্টার কত করে চেঞ্জ হবে সেটা যদি না বলে দাও, সে ডিফল্ট 1 করে ধরে। তো ওই কথাগুলোই এই যে এখানে এক্সাম্পল দিয়ে দেখাইছে, 1 থেকে 6 আইসিটি, তার মানে সে 5 বার লিখবে, কারণ 6 সব থেকে বড় সংখ্যা, তার থেকে একটা কম বার লিখবে, এটা হচ্ছে ডিফল্ট। আর যদি 1 কমা করে বলে দাও, সে 1 1 করে গ্যাপ নেবে, 2 কমা বলে দিলে তাহলে হচ্ছে কমা করে 2 বললে 2 করে করে গ্যাপ নেবে, যত লাইন হবে। আর যদি এখানে স্টার্ট এন্ডের পরে মাইনাস দাও, তাহলে প্রথমটা থেকে আরো এত বিয়োগ করে করে যতক্ষণ এটা না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকবে, চলতেই থাকবে। তো মনে করো যে একটা শব্দ আমরা 50 বার দেখাইতে চাই, আমি জানি না কে দেখাইতে চায়, সাপোজ কেউ দেখাইতে চাইছে, তাইলে সেই রকম একটা ভেরিয়েবল লিখে দিবে যে আমি কম্পিউটার শব্দটা 100 বার দেখাইতে চাই, তাহলে সে লিখবে যে ভেরিয়েবলটা হচ্ছে কম্পিউটার, প্রিন্ট করবে ভেরিয়েবল ফর আই ইন রেঞ্জ 1 থেকে 101, শেষ হয়ে গেল একবার করে করে। তো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা বের করার একটা প্রোগ্রাম, এটা খুবই সুন্দর প্রোগ্রাম, বিজোড় আর জোড়। তো আমরা আসো, সো এখানে 1 থেকে 100 পর্যন্ত দেখতে চাই, তো আমি 1 লিখলাম, 101 লিখলাম, 1 করে করেই বাড়াবো। তো আমি কি কি করব, এখানে আই কিন্তু কন্ডিশনটা, হ্যাঁ। তো এবার এই ফর লুপের ভিতরে একটা ইফ লিখতে হবে, ইফ না দিলে তো আমি কন্ডিশন দিতে পারবো না। আমার ইফের কন্ডিশন কি হবে, যদি আই কে আমি 2 দিয়ে ভাগ দেই এবং ভাগ করলে সেটা যদি 0 না হয়, নট ইকুয়ালস টু 0, দেখো আই রে আমি 2 দিয়ে ভাগ করছি এবং সেটা ভাগ করে যদি ভাগশেষটা 0 না হয়, না হইলে তখন প্রিন্ট করবে। এখন ঝামেলা কি হয়েছে বলো তো, এই প্রিন্ট স্টেটমেন্ট ফরের আন্ডারে চলে গেছে, ইফের আন্ডারে তো যায় নাই, তাহলে এই প্রিন্টটাকে আসো আমরা আসল জায়গায় নিয়ে যাই। এইবার আসো দেখো প্রিন্ট অটোমেটিক ইফ থেকে আরো ভিতরে আসে, তার মানে এইবার পাইথন বুঝছে এই প্রিন্ট আসলে ইফের সাথে এক্সিকিউট হবে, এটা ফরের জন্য না। ইফ যদি সত্য হয় তাইলে আসবে, এখন তো আর এটা লেখার দরকার নাই। তাহলে 2 দিয়ে ভাগ দেয় যদি 0 না হয়, তাহলে আমরা দিস ইজ তো রাখতেই পারি, অড নাম্বার লিখে দিলেই হবে, দিস ইজ অড। 101 না দিয়ে আমরা বরঞ্চ 21 পর্যন্ত বা 11 পর্যন্ত দেখি, যাতে আমাদের দেখাও পসিবল হয়। এরপর আমরা ভেরিয়েবলের নামটাও লিখে দিই, হ্যাঁ। এরপর আসো রান করি, এটাকে একটু উপরে উঠাই, জায়গা স্পেস বাড়বে। সো দেখো প্রথমে 1 পাইছে, খুব সুন্দর, অড নাম্বার, তারপর 2 আসছে, সে ইফ ভিতরে ঢুকতে পারে নাই, প্রিন্টও লিখতে পারে নাই। 3 পাইছে, 4 পাওয়ার পর আবার বের হয়ে গেছে, যাইতে পারে না ইফের মধ্যে, 5 7 11 13 এরকম করে 19। তা আমি এখানে 21 লিখছিলাম, তার মানে সবার লাস্টে 20 পাইতো, 20 পাওয়ার পরে তো আর সেটাতে যাইতে পারবে না, তাইলে 20 পাওয়ার পর্যন্ত 19 কে পাইছে, তাহলে 19 পর্যন্ত লিখছে। এখন মনে করো এটা তো অড দেখলাম, যদি ইভেন দেখতে হইতো তাইলে খালি আমি সেই সেম এইখানে ইকুয়ালটা চেঞ্জ করে দিয়ে এইখানে ইভেন লিখলেই হইতো। এবার দেখবা 2 4 সব এগুলা দেখাচ্ছে, 2 4 6 8 10 12 এরকম করে 20 পর্যন্ত, কারণ 20 লাস্টের সংখ্যা এবং 20 হচ্ছে ইভেন। আচ্ছা, এটার আরেকটা খুব সুন্দর একটা প্রয়োগ হতে পারে। তোমাকে মনে করো বললো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করো। এখন তুমি তো জানো 1 থেকে 100 স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n ইন্টু n প্লাস 1/2। এটা তো একটা অপশন আছে, কিন্তু এখন মনে করো তুমি কম্পিউটার দিয়ে যোগ করাইতে চাচ্ছ। তো 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে উত্তর কত হয় তুমি তো এইভাবে সূত্র করে দেখতেই পারবে। এখন আমি কি চাইতেছি না, আমি একটা ভেরিয়েবল রাখবো সাম, যেখানে কম্পিউটারে আপাতত বলতেছি সাম হচ্ছে 0। এখন আমার কোনো ইফের প্রয়োজন নাই, আমার কোনো কন্ডিশন লাগবে না, আমি খালি বলতেছি সাম ইকুয়ালস টু আমার অলরেডি যতই যোগ করা ছিল সেই যোগের মধ্যে আমি যোগ করে দিব নতুন যে সংখ্যাটা আসে, তার মানে আই একবার 1 আসলো, তো 0-র সাথে 1 যোগ হইলো, প্রথম যোগটা হয়ে গেল। তারপরে এবার 2 আসলো, আবার এই উত্তর যেটাই যোগ করে পাইছি তার সাথে 2 যোগ হবে, আবার 3 আসলে তাই যোগ হবে, এরকম করে করে সাম সব শেষ হবে। শেষ হওয়ার পরে আমি ফর থেকে বের হয়ে আসলাম, দেখো এই যে ফর বরাবর কার্সর চলে আসছে, তার মানে এখন আমি ফরের লুপের বাইরে, ফর থেকে ফ্রি। তাহলে এখন আমি জাস্ট প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দিব কত, প্রিন্ট করে দিব হচ্ছে সাম। ওকে, তো তুমি অলরেডি জানো 100টা সংখ্যা যোগ করলে কত হয়, মোস্টলি 50-50 হবে। সো দেখি আমরা কি আসে, 50-50 যোগ করে পায় ফেলছে। ঠিক আছে, 11টা হইলে কত হয়, মোস্টলি 55 হওয়ার কথা ছিল, সো দেখো 55 আসছে। এখন তুমি এমনও করতে পারো,
তুমি আরেকটা উপায়ও দেখতে পারো ভেরিফাই করার জন্য। সো তোমার যেটা পছন্দ তুমি করতে পারো। আমার কাছে মনে হয় লুপের অ্যাপ্রোচটাও খারাপ না। ডিপেন্ড করে যে অনেক বেশি সংখ্যা হইলে আসলে এই লুপ না চালায় সরাসরি সূত্র দিয়ে তাড়াতাড়ি করা যায়, বাট এটা একটা ভালো প্রয়োগ। এখন মনে করো এটা তো শুধু স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন মনে করো তুমি প্রথম 20টা সংখ্যা বা 50টা সংখ্যায় সাপোজ প্রথম 50টা সংখ্যার বর্গের যোগফল করতে চাচ্ছিলা। 50টা বাদ দিলাম, মনে করো 3টা সংখ্যার বর্গ নিব। 3টা বলতে আসলে 1 আর 2 হবে এখানে, তাহলে 4 লিখলে ভালো হতো। তো প্রথম 3টা সংখ্যা 1 2 3, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে 9। তাহলে 4 9 আর 1 যোগ করলে কত হবে? দেখো যোগ করে। 9 আর 4 হচ্ছে 13। তারপরে হচ্ছে সরি 9 আর 4 হচ্ছে 13 আর 1 হচ্ছে 14। ওকে, তো আমরা আই এর স্কোয়ার করতে চাই। তো একটা জিনিসকে স্কোয়ার করতে গেলে বলছিলাম ক্যারেট, এই চিহ্নটা দিলেই হয়ে যাওয়ার কথা। তো দেখো 8 পায়ে ফেলছে। 1 2 3 কি হইলো? একটা মিনিট একটু শিওর করে নিই, মোস্ট প্রবলেম আমি তো ক্যারেট চিহ্নটা মিস ইউজ করে ফেলছি। সরি, আমার হচ্ছে ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্যারেট চিহ্নটা না, ডাবল স্টার দিয়ে আসলে স্কোয়ার বোঝায়। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। আনফরচুনেটলি মানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। মনে করো যে তুমি এ স্কোয়ার লিখতে চাও ম্যাথের ভাষায়, কোনো একটা সেন্টেন্স মানে সিনট্যাক্সে এ ক্যারেট টু, কেউ একজনের সিনট্যাক্স হচ্ছে এ স্টার স্টার টু। সো খুবই কমপ্লিকেটেড, এক এক সময় কোনটার কোনটা মনেও থাকে না। সো এক একটা ল্যাঙ্গুয়েজ এক একভাবে লিখে। তো এইখানে আসলে আমি ভাবছিলাম ক্যারেটে লিখে, বাট পরে দেখলাম যে আসলে ডাবল স্টার দিয়ে হচ্ছে ওরা হচ্ছে এক্সপোনেন্ট বোঝায়। তো আমরা দেখো ডাবল স্টার দিয়ে দিছি, আই স্কোয়ার লিখছি। তো সামের মধ্যে আই স্কোয়ার, তাহলে 1 তার স্কোয়ার করছে 1 হয়েছে, 2 তার স্কোয়ার করছে 4 হয়েছে, 3 তার স্কোয়ার করছে 9 হয়েছে। তাহলে সবগুলা যোগ করে আমি জানি সাম 14 দেওয়া উচিত। দেখো আমাদের সাম 14 হচ্ছে। এবং সেম ভাবে তুমি মনে করো প্রথম 5টা সংখ্যার বর্গ করে যোগ করে দেখতে চাও, দেখো করে তুমি হাতে হাতেও করে দেখো, এইভাবে করে দেখো, সূত্র দিয়েও করে দেখো, এইভাবে পাবা। তাইলে তুমি এইভাবে চাইলে স্কোয়ারের পরিবর্তে এখন যদি চাও কিউবেরও করতে পারো, পাওয়ার 4 এর হইলে 4 এরও করতে পারো, বা সিম্পলটাও করতে পারো। তো এখন তোমার যেটা ভাল লাগে, এখানে কিন্তু প্রথম 4টা সংখ্যার যোগ হচ্ছে, ঠিক আছে? তাইলে আশা করি এটা বুঝাইতে পারছি। এরপরে আসো আমরা এই সংখ্যাটা দেখি, একটা প্রোগ্রাম লিখতে বলছে যেখানে 1 1 2 1 2 3, এটা একটু কমপ্লিকেটেড। এখানে আসলে একটা প্যাটার্ন ফলো করে লিখতে হয়েছে। তো প্রথম লাইনে আসলে 1, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট করবে। তাইলে তুমি বুঝছো অ্যাকচুয়ালি আসলে কি করা লাগবে। এখানে না দুইটা লুপ চালাইতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে প্রথমে একটা রো, সেখানে একটা ইনপুট, পরেরটায় একটা রোতে দুইটা ইনপুট, তারপরের রোটায় তিনটা ইনপুট, তারপরের রোটায় চারটা ইনপুট, এরকম করে যত নাম্বার রোতে যাবে ইনপুটের মানে আউটপুট, সরি বলতে ভুল হয়েছে, আউটপুট লাইনে আমার নাম্বার আরো বেশি বেশি করে লিখবে। এবং যতক্ষণ পর্যন্ত ওই লাইনটা শেষ না হবে তাইলে ওইটা ক্যারি করে যাবে। তো এই জন্য ওরা বলছে এইভাবে লিখেই দিছে, ফর আই ইন রেঞ্জ 1 to 9। তার মানে বেসিক্যালি আমার ম্যাক্সিমাম কত আমি জানছি 9। তাহলে 1 নাম্বার আই, আই যখন 1 সে নিচে আসছে, ফর জে ইন রেঞ্জ 1 to i+1। 1 to i+1 মানে কি, আই এখন অলরেডি যা আছে তার থেকে 1 বেশি। তাহলে যে বলতেছে 1 থেকে 2 এর ভিতরে পর্যন্ত দেখবো, দেখলে কি করবে, প্রিন্ট করে দিবে যে। তাহলে 1 থেকে 2 এর ভিতরে আসলে সংখ্যাও একটাই, কারণ 2 তো নিতে পারবো না, 2 এক্সক্লুসিভ। তাহলে প্রিন্ট যে, তার মানে শুধু 1 প্রিন্ট করছে। এবার আই এর ভ্যালু 2, 2 হলে যে i+1 সেটা কত হবে 3। এবার বলতেছে যে তাইলে 1 থেকে 3 পর্যন্ত, তাইলে এবার যে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। তো এবার প্রিন্ট যে, তো প্রিন্ট 1 করার পরে নর্মালি 2 লিখতে গেলে নিচের লাইনে চলে যেত, কিন্তু আমার যাতে না যায় তাই আমি এন্ড এটা ইউজ করে দিছি। তো ইউজ করে দিলে সেকেন্ড রোতে আইসা মানে i ইকুয়ালস টু যখন এটা গেছে 1, তাহলে এখন যখন i ইকুয়ালস টু 2 তখন তো j এর ভ্যালু 1 2 এই দুইটা নিতে হবে। তাহলে 1 লিখার পরে সে ওয়েট করছে, এখানে ব্লিঙ্ক করতেছে, তারপরে 2 ও লিখছে, তারপরে সে নিচের লাইনে চলে গেছে। এরপর i এর ভ্যালু 3 আসছে। আই যখন 3 হইছে তখন সে যে কত পাবে, ম্যাক্সিমাম 3 + 1 4। দ্যাট মিনস যে এর ভ্যালু 1 2 3 এই তিনটা দেখবে। তাহলে 1 লিখে দাঁড়ায় থাকবে, 2 লিখবে, তারপরে 3 ও আসবে লিখবে, তারপরে বের হয়ে যাবে লুপ থেকে। আবার এই লুপ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, লাস্টে একটা সিঙ্গেল স্টেটমেন্ট প্রিন্ট করে দিয়ে বের হয়ে চলে আসছে। যদিও এই প্রিন্ট না দিলেও কিছু আসে যায় না, বাট এই প্রিন্টটা দিছে কেন জানো, এই ফল লুপটার পরে যাতে নতুন লাইনে যাইতে পারে। কারণ এই এন্ড তো বলতেছে কার্সরটা যাতে এই লাইন থেকে আর নতুন লাইনে নাই যায়।
তো এই যে লুপটা যখন শেষ হয়েছে তখন তো কার্সরকে মানে যে প্রিন্ট করার পরে পরের বারের জন্য নতুন লাইন আসতে হবে না, যখন 4 এর ভ্যালুগুলো আসতো তখন তো তুমি আবার এই লাইনে 1 2 3 4 লিখতে হতো i ইকুয়ালস টু 4 এর জন্য, তাহলে কম্পিউটারকে বলতে হবে না যে হ্যাঁ যে লুপ হয়েছে এখন তুমি আরেক লাইনে চলে যাও, তাই একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক প্রিন্ট লিখে দিছে যাতে কম্পিউটার নতুন লাইনে চলে যায়। এভাবে লিখলে তারপরে দেখবা তোমার এরকম একটা সুন্দর একটা প্যাটার্ন হবে, তুমি নিজে লিখে দেখতে পারো। এখানে হচ্ছে নামতা তৈরির টেবিল লেখছে, এটা অনেক সোজা, এটা শুধু শুধু আমি লিখলাম না। কার নামতা লিখবা, মনে করো তুমি ডিসাইড করছো তুমি 3-এর নামতা লিখতে চাও, সাপোজ তুমি এন্টারে নাম্বার দেওয়ার পরে তুমি 3 ইনপুট দিছো, তাহলে তুমি কি দেখাইতে চাও এরকম, তাহলে 3 তো অলওয়েজ ফিক্স, তাহলে প্রথমে নাম লিখে দিলাম যে নাম্বারটা আমি ইনপুট নিছি, তারপর আমি গুণ চিহ্ন এটা টেক্সট আকারে ইনপুট দিব, তারপরে আই 1 2 3, তারপরে ইকুয়ালস এটা, এটা বরং আমি লিখে দিলে ভালো হতো না, আচ্ছা ঠিক আছে লিখেই দিই। মনে করো আমরা 3-এর নামতা লিখতে চাই, ফর আই ইন রেঞ্জ, আমি 1 থেকে 10 পর্যন্ত লিখতে হবে, তাহলে আমার এখানে লিখতে হবে 11। কি কি লিখবো, আমি প্রিন্ট করব বেসিক্যালি, কি কি প্রিন্ট করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি প্রিন্টের লাইনে দেখাইতে চাই নাম্বার, এখানে কিন্তু 3 এটাই অ্যাজ ইট ইজ লিখবে, কমা, তার সাথে গুণ চিহ্ন দিতে হবে না, কিন্তু গুণ তো একটা টেক্সট আকারে নিতে হবে, নাইলে তো সে আবার গুণ কইরা ফেলবে সংখ্যার মতো, চিন্তা করে গুণ, এবার কি গুণ হবে তার সাথে আয়ের ভ্যালুটা, আচ্ছা আয়ের ভ্যালু গুণ হইলো, গুণ হওয়ার পরে ইকুয়ালস টু দিও তো অ্যান্সার দিতে হবে, তাহলে ইকুয়ালস টু তো আমার টেক্সট হিসাবে নিতে হবে, সো নিলাম ইকুয়ালস টু, নেওয়ার পরে গুণফলও তো বলতে হবে, তাহলে গুণফল কত, নাম্বার ইনটু আই, আই আর নাম্বারটাকে গুণ করে দিব, তারপর যা আসবে সেটা হবে উত্তর। ঠিক আছে এই পর্যন্ত, ওকে ফাইন, দেখি আমাদের রান করলে কি হয়। দেখো 3 × 1 3, 3 × 2 6, 3 × 3 3 × 4, এরকম করে 3 × 10 30। সো মনে করো তুমি এখানে 6 দিছো, তাহলে তোমার 3 × 5 পর্যন্তই দেখাবে, তো দেখো 3 × 5 পর্যন্ত দেখাইছে, এবার নাম্বারটা এখানে চেঞ্জ করে যদি 4 লিখে দাও, সো এখানে দেখো 4-এর নামতা 5 পর্যন্ত দেখাইছে। আমার এখানে আসলে জায়গাটা একটু ছোট হয়ে যায় তো হিজিবিজি লাগবে তোমাদের কাছে, তাই আসলে এই যে দেখো উপরে নিচে হয়ে যাবে, তাই আমি কম দেখাইতে চাইছিলাম, এইভাবে তুমি টেবিল বানাইতে পারবা। এখন আমি 4 বলে দিছি, ওরা বলছে যে ভাই 4 বলার কি দরকার আছে, আমি স্যারকে অপশন দিই, উনি যেটা মন চায় সেটা ইনপুট দেখতো, দেখো এবার আমি যদি কোডটাকে রান করি ও বসে থাকবে, ও কিছু করতেছে না, এবার ওর একটা সংখ্যা দিতে হবে, মনে করো আমি দিলাম যে ভাই 13-র নামতা বল, 13-তে এন্টার দিলাম, দিতে দিতেই ও 13 × 1 13 × 2 13 × 3 13 × 4, এটা দেখে তোমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি অলরেডি হয়তো চলেও আসছে, এটাতে 15 করে আমাদের একটা পুরানো হিসাব করা বাকি ছিল, তো আসো আমরা 11 দিই, দিয়ে আমরা এন্টার দিই, দাঁড়াও এটা একটু উপর উঠাই নেই, সো দেখো তো 11 × 1 11 × 2 11 × 3 11 × 8 9 10, সুন্দর লাগতেছে না দেখতে? সো এটা মজাদার প্যাটার্ন হইলো না এটা, যদিও আমাদের এখানে আসলে স্পেসটা এটা ডাবল ডিজিট বলে ইকুয়ালটা এদিকে শিফট হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু সুন্দর করে নিচে নিচে থাকতো, দেখতে ভালো লাগতো। সো এরকম ভাবে মজাদার মজাদার জিনিস করা যায়, প্রোগ্রামিং শেখার পর না তোমার এসব দুষ্টামি করতে অনেক মজা লাগবে। নামতা শিখে ফেলছি, ফল লুপও শিখে ফেলছি, এবং এই যে ভিতরের যে লুপটা লিখলাম এটাকে নেস্টেড লুপ বলা হয়, বা ভেতরেরটাকে ইনার বাইরেরটাকে আউটার লুপ বলা হয়, এটা একটার ভিতরে আরেকটা লুপ হয়ে গেছে এই জন্য নেস্টেড। সো এখানে লিখে দিছে এরূপ ফল লুপকে নেস্টেড ফল লুপ বলা হয়, মধ্যবর্তীটাকে ইনার লুপ এবং সবার বাইরেরটাকে আউটার লুপ বলা হয়, জাস্ট ইংলিশ নামটা আর কি আবার লিখে দিছি একটু, আর কিছু না। এরকম আরো একটা লুপ আছে, অনেক অনেক আমার প্রিয় লুপ, কারণ হচ্ছে এটা এরকম একটা লুপ, হয় আমি এই লুপের ভিতরে আমার প্রোগ্রাম যাবে না, অথবা হচ্ছে যাইলে ইনফাইনাইট টাইমস চলতেই থাকে, আনফরচুনেটলি প্রথমবার আমার সাথে এমনই কেন জানি হয়। তো হোয়াইল লুপ আসলে অনেক মজাদার লুপ, হোয়াইল লুপও ফরের মতোই, কিন্তু হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছে কিছু একটা ইনিশিয়ালাইজেশন অলরেডি করা আছে, এবার হোয়াইল এসে একটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন সত্য হইলে ভিতরে যাবে, না হলে আর যাবে না। তো হোয়াইলের কথা হচ্ছে হোয়াইল যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকবে, যদি সেটা পৃথিবী শেষও হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। সো তোমার ইনিশিয়ালাইজেশন যদি তুমি কন্ডিশনটা ভুল করো, তাহলে একবার যদি লুপে ঢুকে যায় তাহলে কম্পিউটারকে জোর করে থামাইতে হবে প্রোগ্রামটারে। আর যদি মনে করো বারবার যদি তোমার ইনিশিয়ালাইজেশন ভুল হয়, কন্ডিশন ফলসই থাকে, তাইলে দেখবা যে তোমার আর কম্পাইলার আসলে ভিতরে যাবেই না, কোড আর এক্সিকিউটই হবে না। তো এই জন্য এটাতে দেখো কন্ডিশন বলে দিছে যে অবশ্যই শুরু করার আগে একটা নন জিরো ক্যারেক্টার বাট একটা ট্রু একটা অর্থ দিতে হবে কিছু না কিছু, যেটা সে ট্রুথ পাইলে বা নন জিরো কিছু পাইলেই তারপর হোয়াইল এক্সিকিউট হবে, যদি হোয়াইল সত্য হয় আসবে কন্ডিশনের মধ্যে সত্য হয়েছে, হ্যাঁ কিছু একটা করো, করার পরে আবার আসছে শেষ লাইন করার পরে, এখনো কি কন্ডিশনটা সত্য আছে, হ্যাঁ আছে,
আবার যাবে শেষ করে কন্ডিশনের কাছে, এখন কি সত্য আছে মনে করো নাই, না হইলে সে ওয়াইল থেকে বের হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এটাই লেখছে হোয়াইল কন্ডিশন, তারপরে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে হবে, না হলে বের হয়ে যাবে ফলস হলে। একটি হোয়াইল লুপের মধ্যে অন্য একটা হোয়াইল লুপ, একটা হোয়াইল লুপের ভিতরে একটা ফর লুপ, একটা ফরের ভিতরেও হোয়াইল লুপ, এরকম করা যায়। তো এরকম কাহিনীগুলারে নেস্টেড লুপ বলা হয়। তো দেখো একটা হোয়াইলের ভিতরে আরেকটা হোয়াইল, সেই হোয়াইলের মধ্যে ইফ, ইফের ভিতরে ব্রেক, এইসব জিনিস ইউজ করছে। সো আমরা আসলে একটা হোয়াইলের একটা কাহিনী দেখি। আমরা 3 বার একটু আগে এই দিস ইজ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম কিছু একটা লিখছিলাম ফরের মধ্যে রেঞ্জ ইউজ করে। এখন আমরা সেটা হোয়াইল দিয়ে করতে চাই। তো আসো আমরা হোয়াইল দিয়ে করলে কি হবে, মানে একই কথা, জাস্ট হচ্ছে হোয়াইল দিয়ে লিখতে চাচ্ছি, মানে হোয়াইল আরেকটা ইউজ করার জন্য। ফার্স্টে আমরা কাউন্টার সেট করে নিই। তো কাউন্টার হিসাবে আমরা আই রে সেট করি, হ্যাঁ। আই ইকুয়ালস টু, মনে করো আমি সেট করলাম 1। তো হোয়াইল, এখানে আমি কন্ডিশন দিচ্ছি যে আই যতদিন পর্যন্ত 6 হবে না ততদিন পর্যন্ত প্রিন্ট করে যাও আই। আসলে দেখি কি হয় টেকনিক্যালি। এই যে দেখো, যেটা আমি বলছিলাম সারা জীবন আমার সাথে যা হবে, দেখো কম্পিউটার এখানে ওয়ান ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা সারা জীবন সত্যই থেকে গেছে। কেন জানো? কারণ হচ্ছে আমি আসলে কম্পিউটারকে বলতে ভুলে গেছি যে স্টপ করে নেই, দাঁড়াও, ইন্টারাপ্ট করছি। আমি আসলে কম্পিউটারকে এখানে বলতে ভুলে গেছি যে আই তো 1, ঠিক আছে, সে 6-এর থেকে ছোট, সেটাও ঠিক আছে, প্রিন্ট করতে হবে সেটাও ঠিক আছে, কিন্তু প্রিন্ট করার পরে আয়ের ভ্যালুটা একটু কমাই দেই, না হলে তো সে সারা, বা একটু বাড়াই দেই, না হলে তো সারা জীবন একই থাকবে, তাহলে তো সে ইনফাইনাইটলি চলতেই থাকবে চলতেই থাকবে। সো দেখো, আয়ের ভ্যালু 1, প্রথমবার প্রিন্ট করে ফেলছে আয়ের ভ্যালু 1, তারপরের লাইনে আই ইকুয়ালস টু আই প্লাস 1 করছে, আই তাহলে অলরেডি 2 হয়ে গেছে। এবার আবার হোয়াইলের কাছে গেছে, আই কি 6-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, 2 প্রিন্ট করছে। তারপর আবার আসছে, প্রিন্ট করার পরে আরো এক যোগ করে 3 হয়েছে, 6-এর থেকে ছোট, প্রিন্ট করছে। 4-এ গেছে, তারপর 5-এ গেছে, 5-এ যাওয়ার পরে আই প্লাস 1 করে 6 হয়ে গেছে। তাইলে এবার আর হোয়াইল সত্য না, তাইলে এবার আর প্রিন্ট করবে না। So, আমি জানি না কেন এরকম হয় আমার লাইফে, আমি অলওয়েজ হোয়াইল লিখলে এটা ইনফাইনাইট লুপে চলে যায়, মানে এটা হচ্ছে হোয়াইলের সাথে আমার ব্যাড লাক হয়তো বা। এবং এইখানেও একবার হয়ে গেল, যাই হোক। তো তোমরা অ্যাটলিস্ট হোয়াইল লেখো সময় আমার এই ভুলটা থেকে অ্যাটলিস্ট তোমরা সতর্ক থাকবা, না হলে আর কি, না হলে আবার স্টপ করে খেয়াল করতে হবে যে তুমি হয়তো হোয়াইলের ভিতরে কন্ডিশন মডিফাই করতে ভুলে গেছো। সো এই জন্য আমি হোয়াইলকে মানে ইউজই করতে চাই না, যে এটা অনেক বাজে আমার জন্য। সো যাই হোক, আমরা এরকম করলাম। এই যে এই যোগটা, এটা মনে হয় আমরা অলরেডি শেষ করে ফেলছি না? এটা জাস্ট আমরা ফর দিয়ে করছি, এখন হোয়াইল দিয়ে করা লাগবে। আমরা মানে টেকনিক্যালি যদি পরীক্ষায় না বইলা দেয় যে হোয়াইল দিয়ে করো, জীবনেও জীবনও হোয়াইলে টাচ করো না। তুমি সিম্পলি ফর লুপ দিয়ে যোগ কইরা দিয়ে আসা পড়ো, একদম চিল, কোনো প্যারা নাই। তারপরও যদি হোয়াইল দিয়ে করতে চাও, আগের মতো সাম ইকুয়ালস টু 0 অ্যাসাইন করতে হবে, না হলে হুট করে তো সাম প্লাস সাম 1 প্লাস সাম বা কিছু একটা সাম প্লাস 1 লিখতে পারবা না, সাম প্লাস আই লিখতে পারবা না। তো এইভাবে করে যাইতে হবে। আসো আমরা লিখি, সাপোজ সাম ইকুয়ালস টু 0 এবং আয়ের ভ্যালু হচ্ছে এত, যতক্ষণ পর্যন্ত সে 11-তে না যাবে। 10টা যোগ করতে চাই খালি। এখন তো আর আমার প্রিন্ট আই করলে হবে না, আই প্লাস 1 ভুলও কাটবো না, পরে আবার এটা ইনফাইনাইটে পড়ে যাবে। সো প্রথম কাজ কি হবে, আই যতক্ষণ হচ্ছে 1, তারপর সে আসবে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তাহলে আমার কাছে 0 ছিল, 1 আসছিল, আয়ের ভ্যালু 1 যোগ করে ফেলছে, তাহলে প্রথমটা যোগ হয়েছে। তারপর আয়ের আরো একবার আইছে, তারপর আবার লুপে দেখছে কন্ডিশন সত্য, তাহলে এবার 2ও যোগ করছে, আবার দেখছে সত্য, যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত যাবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ 10 না হবে। তো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে যোগফল কত হবে? ও প্রিন্টই করি নাই রে, সরি। সো মানে হোয়াইলে লুপ লিখবো আর আমার এইসব অ্যাক্সিডেন্ট হবে না, দ্যাট ইজ লিটারেলি ইম্পসিবল। সো প্রিন্ট করতে ভুলে গেছি, হোয়াইলের বাইরে এসে প্রিন্ট করছি, দেখো প্রিন্টের লাইন ঠিক হোয়াইলের লাইনের বরাবর। এবার আসো আমি যদি এটাকে রান দিই, দেখো 55 চলে আসছে। এখন তুমি চাইলে এখানে বড় করতে পারো, মনে করো প্রথম 100টা সংখ্যার যোগ করে, একটু আগে আমরা পাইছিলাম না 50-50, সো 101 লিখে দিই। সো দেখো 50-50 পাইছি। সো দেখছো হোয়াইল কেন ডেঞ্জারাস? কিছু না কিছু একটা হোয়াইলের সাথে আমার অঘটন ঘটবে, হোয়াইল হচ্ছে আমার লাইফে অঘটন ঘটন পটিয়সী। সো এরপরে আসো দুইটা স্টেটমেন্ট, একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, আমি একবারে দেখাই দিচ্ছি। মনে করো তুমি একটা জিনিস করতে চাইতেছো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখাবা, এর মধ্যে তুমি ডিসাইড করছো আমি না 5 নাম্বার সংখ্যাটা দেখাবো না বা 4 নাম্বারটা দেখাবো না, বাকিগুলা দেখাবো। তাইলে ওই রেঞ্জের মধ্যে যখন ওই আমার ইনক্রিমেন্ট 4 হবে বা 5 হবে, আমি জাস্ট একটা কন্টিনিউ লিখে দেবো। লেখা মানে হচ্ছে কম্পিউটার বুঝবে এই স্টেটমেন্টে এই ভ্যালুর জন্য আমি কিচ্ছু করবো না, আমি আবার সাইকেল করে লুপের পরের সংখ্যায় চলে যাব।
তো মনে করো আমরা যাই লিখা রাখছিলাম, ফাইলটাকে আগে কাইটা নিই, ডেঞ্জারাস আমার জন্য। ফর আই ইন রেঞ্জ, মনে করো 1 থেকে 5, 1 থেকে 6, তাহলে 5টা হবে। আই ইন দিস রেঞ্জ, সো আমরা কি করতে চাই, ইফ আই ইকুয়াল 3, in that case continue, otherwise প্রিন্ট সাম, সরি প্রিন্ট তো সাম হবে না, এবার প্রিন্ট হবে হচ্ছে আই, কারণ এটা হচ্ছে ফরের ভিতরে এক্সিকিউট হচ্ছে। আমার সামের কোনো প্রয়োজন নাই এই প্রোগ্রামে, আই এর 1 ইনিশিয়ালাইজ করার দরকারও নেই, কারণ সে 1 হিসাবে ইনিশিয়ালাইজ অটোমেটিক করবে। আমি শুধু শুধু মানুষে করে অত্যাচার করে লাভ নাই। তাহলে দেখি এটা রান দিলে কি হয়। তো দেখো আই এর ভ্যালু 1 নিছে, সে আসছে, আই কি 3, তাইলে কন্টিনিউ করতো, কিন্তু আই তো 3 না, সে প্রিন্ট করে ফেলছে 1, তারপর 2, তারপর 3। হ্যাঁ, যখন 3 পাইছে সে দেখছে ভাই কন্টিনিউ, নিচে যা মন চায় তার লেখক, আমি কিচ্ছু জানি না, আমি এখন আবার এই লাইনে চলে গেছি। তাহলে 3রেও কমপ্লিটলি ইগনোর করে দিছে। তারপর 4-এ আসছে, আর তো 3 না, সে এরপরে 4কে প্রিন্ট করে দিছে। ঠিক আছে, তাহলে এই যে কন্টিনিউর কাজ বুঝতেই পারছো। কন্টিনিউর মানে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল লাইন বা সিঙ্গেল একটা পোর্শন বা মাল্টিপল কন্টিনিউ ইউজ করতে পারো, যেটা তুমি বাদ দিতে চাও, আর কিচ্ছু না। ঠিক আছে, তো ওরা এটাই একটা ভ্যালু স্কিপ করতে লেখছে, হ্যান ত্যান ত্যান, শুধু শুধু এরা এক লাইনে দেখাইতে চাইছে। বলছে যে কোনো একটা সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা প্রদর্শন করো। এখন ওরা ডিসাইড করছে আমি 1 2 3 সব এক লাইনে লিখবো। তারা এন্ডের মধ্যে এই কন্ডিশন অ্যাড করে দিছে, তুমিও যদি চাইতা তাহলে এখানে সিম্পলি প্রিন্টের পরে ডাবল কোটেশন লিখা একটা স্পেস রাখা দাও মধ্যে, সুন্দর করে দেখো এই যে 1 2 4 5 হয়ে যাবে 3 বাদ দিয়া। আমি জানি না ওরা মাঝে মধ্যে কেন শুধু শুধু জিনিসপত্র কমপ্লিকেটেড করে, পোলাপাইনটা সোজা করে শিখাইলেও পারতো, হ্যান ত্যান ছেন। যাই হোক, এরপর আবার বলে দিছি সবার লাস্টে ফল লুপের বাইরে আইসা যে এরকম 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 করছে। জানি আমি এটা বইলে কি লাভ আছে। তবে এটাও ঠিক, ওরা হয়তো নাম্বারটা মানে 4 বাদ দিয়েছে, হয়তো ইনপুট আকারও নিতে পারি চিন্তা করে লিখছে। খারাপ হয় নাই, ভালোই হয়েছে ওদেরটা। ব্রেক স্টেটমেন্ট, তো ব্রেক অনেকটা হচ্ছে যে বলতে চাচ্ছে এই লুপ থেকে বের হয়ে যাও। লুপ মানে হচ্ছে ফল লুপ থেকে। মনে করো আমরা এই জাস্ট প্রোগ্রামিং এর সব থেকে মজার বিষয় হচ্ছে প্রোগ্রামিং জাস্ট লিখলেই তুমি অটোমেটিক বুঝতে পারবা। তোমার বই পড়ে এত বোঝার কোনো প্রয়োজন নাই যে কি কইতে চাইছে না চাইছে, তুমি লিখা ফেলো, কম্পাইলার বি কই চলে গেল রে ভাই, বিআরই এক ব্রেক। তো এতক্ষণ ধরে আমার হিসাবে রান হইলে কন্টিনিউ হইলে 3 রে বাদ দিত, এবার বলছে যখনই 3 হবে ব্রেক। দেখো কি হয়, 1 আর 2 লিখেই শেষ। তার মানে ও যখনই 3 পাইছে, ও ব্রেক বলার কারণে ফল লুপের বাইরে চলে গেছে। ও এরপরে যে 4 আছে 5 আছে না 6 আছে ওর কোনো আগ্রহ নাই। তাহলে ব্রেক হচ্ছে আমারে একটা লুপকে মাঝপথে থামাই দেওয়ার জন্য প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ও শেষ, চ্যাপ্টার কমপ্লিট, বাহ, ফাইন। আমরা আসলে 1 2টা এমসিকিউর উত্তর দেওয়ার চেষ্টা করি। পাইথন এটা তুমি একবার নিজে নিজে পড়ে লেও, সবগুলো নির্দেশ একসাথে। অনুবাদকের কাজ, অনুবাদক বেসিক্যালি ইন্টারপ্রেটার হিসেবে ইউজ করছে না ট্রান্সলেটর। তোমার বইয়ে মোস্ট প্রবাবলি ট্রান্সলেটর ছিল। আহ, এটা তো হবেই না, মেশিন কোডকে পাইথন কোডে পরিণত করবে। হ্যাঁ করতে পারে, কেন পারবে না, পাইথনও তো পরে করবে অনুবাদকের কাজ। তাইলে তোমার এই অনুবাদক আসলে মনে হয় 2টার জন্য ইউজ করা হয়েছে, যদি ভুলে গেছি এক্সাক্ট বাংলাটা, ট্রান্সলেটরের বাংলাটা কি লেখা ছিল। যদি এটা অনুবাদক হয়ে থাকে তাহলে সবই মনে হয় সত্য হবে এখানে। মনিটরে লেখা প্রদর্শন করার জন্য প্রিন্ট ইউজ করা হয়। খেয়াল রাখো প্রিন্ট যাতে বড় না, এই প্রিন্ট এলেন এটা জাভাতে ইউজ করা হয়। এই সিঙ্গেল প্রিন্টটা ভুল, কারণ এটার পরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় নাই। আর এইখানে হচ্ছে প্রিন্ট এফ মানে হচ্ছে সিতে ইউজ করা হয়। এখন আমার একটা ছোট ডাউট আছে, মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য ফাংশনটি ব্যবহার করে, এখানে হয়তো ফাংশনে শুধু নাম চাইছে, ফাংশনের পরে এই চিহ্নটা মনে হয় প্রয়োজনীয় না। সো আমি আসো মারামারি কইরা লাভ নাই। এখন ফাংশনটি ব্যবহার করে বলতে যদি ফাংশনে শুধু নাম বোঝায় তাহলে উত্তর হবে প্রিন্ট। আর যদি ফাংশনটা আসলে কিরকম সেটা বোঝানোর জন্য আর্গুমেন্ট সহ লিখতে বলে তাহলে হবে প্রিন্টের পরে এরকম ব্র্যাকেট সহ। অনলি তারাই জানে তারা আসলে কি বুঝতে চাইছে, আমি মানে আমি এখানে ঝগড়াঝাটিতে নাই যাই। পাইথনের ভেরিয়েবল সঠিক নাম এ জীবনও হবে না, এ তো এই জীবনে হবে না, প্রিন্ট রিজার্ভ ক্যারেক্টার, তাহলে এটাই ন্যাশনাল আইডি। ইন্ট 2.8 তার মানে সে জীবনও 0.8 আর দেখবে না, শুধু 2 রে রেখা দিবে। পাইথন ভাষায় A5, বি হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে এ মডিউলো বি, তার মানে 5কে 2 দিয়ে ভাগ শেষ, তাহলে 1 হবে। তাহলে প্রিন্ট ওয়াই করলে আমরা 1 পাবো। ফর আই ইন রেঞ্জ 1 to 6 প্রিন্ট আইসিটি, তাহলে 5 বার প্রিন্ট করবে, শেষ। কম্পাইলার ইন্টারপ্রেট পারবা, শেষ। বেস্ট অফ লাক।